এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এনকে গার্ডের কথা শুনে বাঁকা হেসে বলল, আর কি জানিস? দুদিন পর শুভ্র চৌধুরীর শালা, ওর নাম রোদ্দুর আহমেদ রোদ। তো ওই রোদ নাকি আমেরিকা যাবে আর ফিরবে 1 মাস পর। 1 মাস পরে আসল খেলা হবে। খোঁজ রাখ রোদ কবে ফেরে। এবার শুভ্র চৌধুরী শেষ হবে, ওদের সবার উপর নজর রাখ। সকালে তামান্না ঘুম থেকে উঠে নিজেকে ঠিকঠাক করে রোদকে ডেকে উঠালো। রোদ তামান্নাকে দেখে ভ্রুকুচকে বলল, তোমার গোসল শেষ? ইয়েস বেবি। এটা একদম ঠিক করনি। ওলে ওলে কিউট বেবি গাল ফুলিয়েছে। সো কিউট বেবি গাল ফুলানো হলে এবার আপনি গোসল সেরে নিন, আমাদের নিচে যেতে হবে তো নাকি? রোদ ভেঙচি কেটে চলে গেল। তামান্না হাসলো, এরপর আয়নার সামনে গেল। একটু পর রোজ রুমে এসে তামান্নাকে বলল, আহা ভাবি, গোসল শেষ? তামান্না বেশ বুঝতে পারছে রোজ ওকে পচাতেই এসেছে। তামান্না মিনমিন করে বলল, রোজ তুই কানা হলি কবে থেকে? মানে আমি কেন কানা হব? তাহলে তো দেখছিসই তাই না যে আমি গোসল করেছি, আর সবাই তো গোসল করে তাই না? রাতে কি কি করলি রে? ছি, তোর লজ্জা করে না? তোর বড় ভাইয়া হয় রোদ। আমি ভাইয়াকে না কুত্তি তোকে জিজ্ঞেস করেছি, আর ভাবি হওয়ার আগে তুই আমার বেস্ট। কিরে ব্ল্যাক রোজ, নতুন বর বউয়ের রুমে কি চাই তোর? এত ঢং কোথায় পাস তুই? আমি বুঝি নতুন বউ ছিলাম না? হ্যাঁ, ঢং দেখলে গা চলে যায়। নিচে আয়, তোদের সবাই ডাকছে, ঢঙের ডিব্বা। বলে ভেঙচি কেটে বেরিয়ে গেল। রোদ হা করে তাকিয়ে আছে। তামান্না হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রোদ তামান্নার হাসি দেখে বলল, খুব হাসি পাচ্ছে তাই না? কি দরকার ছিল এটা বলার? একটা বলে এতগুলো শুনলে। আসলে মাঝে মাঝে ভুলে যাই যে এটা আমার ব্ল্যাক রোজ বোন। এখন চলো নিচে যাই। এরপর দুজনে নিচে নেমে গেল। রোদের মা তামান্নাকে শাড়ি আর জুয়েলারি দিয়ে বলল, আজ রিসেপশনে তুই এগুলো পরবি। ওকে আম্মু। সবাই মিলে অনেক কথা বলল। শুভ্রর রাগ লাগছে এখন। বেচারা সকাল থেকে রোজকে কাছে পায়নি, তাই এবার সবার সামনেই বলল, রোজ রুমে চলো তো। সবাই হো হো করে হেসে দিল। রোজ চোখ গরম করে তাকালো। শুভ্র ভেজা বিড়াল হয়ে বসে রইল। দুপুর 12টা বাজার মধ্যে বাড়ি সাজানো হয়ে গেল। এবার সবাই রেডি হতে চলে গিয়েছে। পার্লারের মেয়েরা তামান্নাকে সাজিয়ে দিচ্ছে। রোজ নিজের রুমে নিজেই সাজছে। আজকে পিঙ্ক কালার একটা শাড়ি পরেছে, সাথে সব পিঙ্ক কালারের জুয়েলারি। চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে পিঙ্ক কালার হালকা লিপস্টিক। এর মাঝে শুভ্র রেডি হয়ে গেছে। শুভ্র ব্ল্যাক কালার শার্ট পরেছে, ব্ল্যাক কালার জিন্স প্যান্ট, শার্টের উপর ব্লু কালার স্যুট, হাতে ব্লু কালারের ঘড়ি, চোখে ব্লু অ্যান্ড ব্ল্যাক সানগ্লাস। দুজনে রেডি হয়ে একসাথে নিচে নেমে এলো। রোদ আর তামান্না আগেই চলে এসেছে। দুজনকে একসাথে দারুণ মানিয়েছে, আর দুজনেই কিউটের বস্তা। শুভ্র নিচে আসতেই সব শালিরা এসে হাজির হলো, সাথে শালারাও আছে, ঈশান আর রিক। শুভ্র ওদের একসাথে দেখে ভ্রু কুচকে বলল, কি ব্যাপার সবাই একসাথে? জিজু, আমাদের রিকোয়েস্ট আছে তোমার কাছে। কি রিকোয়েস্ট শুনি? আগে বলে রাখবে, ওকে রাখবো। তোমাকে রোজকে একসাথে কাপল ড্যান্স করতে হবে এক্ষুনি। হোয়াট? ইম্পসিবল। কেন? পারবো না। ওকে ডান। আমি পারবো না। শুভ্র চৌধুরী বউ হয়ে ডান্স পারো না? তুমি জানো? হ্যাঁ। তাহলে খাও। ওকে চলো। এরপর দুজনে একসাথে ডান্স ফ্লোরে এলো। সবাই সিটি বাজাচ্ছে। শুভ্র স্যুট খুলে তামান্নার কাছে দিয়ে বলল, এই বয়েজ মিউজিক। বলতে ঈশান গান প্লে করলো। গান শুনে রোজ আর শুভ্রর চোখ কপালে। তবুও মান সম্মানের ব্যাপার আছে, তাই দুজনেই ডান্স করতে লাগলো। গানের তালে দুজনেই ঠোঁট মিলাচ্ছে। রোজ এতটুকুতে ঠোঁট মিলিয়ে এই গানের অ্যাক্টিং এর মতোই অ্যাক্টিং করলো। এবার শুভ্র রোজকে হ্যাচকা টান মারলো। রোজ শুভ্রর কলার ধরে কাছে আনলো।
এতটুকুতে ঠোঁট মিলিয়ে শুভ্রকে হালকা ধাক্কায় সরিয়ে দিল। তখনই শুভ্র ঠোঁট মেলালো। এরপর মিউজিকের তালে তালে দুজনে ডান্স করতে লাগলো। শুভ্র আবার রোজকে কাছে নিয়ে এলো। রোজ শুভ্রকে সরিয়ে ঠোঁট মেলালো। শুভ্র রোজের কোমরে হাত দিয়ে ঠোঁট মেলালো। রোজের কোমর থেকে হাত সরিয়ে ঠোঁট মেলালো। রোজ দূরে সরে ঠোঁট মেলালো। এবার দুজনে হাত তালি দিতে দিতে কাছে এসে এক তালে ডান্স করলো, আর সেই সাথে শুভ্র ঠোঁট মেলালো। দুজনে হাতে হাত মিলিয়ে এরপর দূরে সরে ডান্স করলো, আর শুভ্র ঠোঁট মেলাচ্ছে। অ্যাট লাস্ট রোজ ঠোঁট মেলালো। সবাই হা করে ওদের ডান্স দেখছে। ডান্স শেষ হতেই হাততালির বন্যা বয়ে যাচ্ছে। রোজ আর শুভ্র এসির মধ্যেও ঘেমেছে। সবাই এগিয়ে আসতেই শুভ্র বলল, কেমন দিলাম বলো? জাস্ট ওয়াও দা ভাই, আই ক্যান বিলিভ। যেমন তুমি তেমনই রজনীগন্ধা। আমি তো ভাবতেই পারছি না তোমরা এত ভালো ডান্স করতে পারো। এখনো সবটা চোখের সামনে ভাসছে। আমিও ভাবতে পারছি না আমাদের ব্ল্যাক রোজেরও এত ট্যালেন্ট আছে। তা জানবি কি করে? তোর চোখে তো আমার ভালো কোনো দিনও পড়ে না। রোদ ভ্যাবাচাকা খেয়ে গেল। বেচারি রোজ ডান্স করে ক্লান্ত। যদিও সবাই প্রশংসা করছে, তবুও রোজের এখন বিরক্ত লাগছে। রিসেপশন শেষ হতেই সবাই রুমে চলে গেল। তামান্নার আর রোদের আজ ওদের বাড়ি যাওয়ার কথা ছিল, বাট আগামীকাল রোদের ফ্লাইট তাই যায়নি। রাতটা সবাই ঘুমিয়ে পার করে দিল। সকাল থেকে তামান্না গাল ফুলিয়ে বসে আছে। রোদ কোনোভাবে তামান্নার মুখে হাসি ফুটিয়েছে, তবুও তামান্নার মন খারাপ হয়ে আছে, বাট সেটা রোদকে বুঝতে দিচ্ছে না। বিকেল 3টা বাজাতেই রোদ বেরিয়ে গেল, কারণ জাস্ট 4টায় ফ্লাইট। রোদের সাথে শুভ্র, রিক আর ঈশান গিয়েছে। রোদকে প্লেনে উঠিয়ে রোজকে নিয়ে শুভ্র বাড়ি গেল। সাথে তামান্নাকে আনতে চেয়েছিল, কারণ একা থাকলে ওর মুড অফ হয়ে যাবে। বাট তামান্নার একই কথা, রোদ না আসার আগে সে কোথাও যাবে না। এভাবেই দিন কাটতে লাগলো ওদের। রোজ এখনও জানতে পারেনি শুভ্র একজন মাফিয়া। শুভ্র নিজেই ভেবেছে রোজকে বলে দেবে, তবে রোজ খেয়াল করেছে ইদানিং শুভ্রকে কেমন টেন্স দেখায়, কি যেন ভাবে মনে হয়। রোজ শুভ্রর জন্য কফি নিয়ে এসে শুনল শুভ্র নিজে নিজেই বলছে, আরে না না, এটা আমি হতে দেবো না। কালই তো রোদ আসবে, যা করার কালই করতে হবে। কিছু করবে? কিছু না। রোজ আর মাথা ঘামালো না। 1 মাস কেটে গিয়েছে দেখতে দেখতে। সকাল থেকে শুভ্র বাড়ি নেই। রাত 8টায় রোদ আসবে। তামান্না আজকে অনেক খুশি। রোজ রোদকে সারপ্রাইজ দিতে চাইলো, তাই গাড়ি নিয়ে নিজেই বেরিয়ে গেল। রাস্তায় জ্যামের কারণে 9টা বেজে গিয়েছে। রোজের গাড়ি ওভারব্রিজ দিয়ে নিচে নেমে গেল। রোজ বিরক্তি নিয়ে বলল, শিট, এখন কি করব? শুভ্রকে একটা ফোন দেই। এটা বলে উপরে তাকাতেই থমকে গেল। রোজ দৌড়ে উপরে চলে গেল। ওর থেকে অনেকটা দূরে রোদ দাঁড়িয়ে আছে, আর রোদের দিকে গান তাক করে শুভ্র দাঁড়িয়ে আছে। রোজ দৌড়ে আসতে আসতে শুনল রোদ বলছে, নো শুভ্র, তুই এটা করতে পারিস না। আমি যে মাফিয়া এটা তুই জেনে গেছিস, আর তাই তোকে মারতে হবে। গুড বাই। রোজ আসতে আসতে শুভ্র রোদের ঠিক বুক বরাবর 2টো গুলি চালিয়ে দিল। ব্রিজের রেলিংয়ের পাশে থাকায় রোদ ব্রিজের নিচে পড়ে গেল। ভাইয়া! রোজ ভাইয়া বলে একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল। রোজ এসব মেনে নিতে পারলো না, কারণ এই সেই ভাই যার কোলে পিঠে রোজ বড় হয়েছে। রোজকে কখনো কাঁদায়নি রোদ। ভাই বোনের এমন বন্ডিং খুবই কম দেখা যায়। সেন্স আসার পর রোজ নিজেকে ওদের বাড়ি পেল। কান্না শুনে রোজ দৌড়ে নিচে গেল। সবাই একটা লাশকে ঘিরে কান্না করছে। রোজ দৌড়ে সামনে গিয়ে থমকে গেল। রোজ চিৎকার করে বসে পড়ল, বলল, ভাইয়া ওঠ না প্লিজ, এভাবে আমাদের ছেড়ে যাস না প্লিজ। এই ভাইয়া, একবার আমাকে ব্ল্যাক রোজ বলে ডাক না রে। তামান্নাকে দেখে রোজ পুরোপুরি ভেঙে পড়ল। তামান্না পাথরের মতো বসে আছে, যেন তার কোনো প্রাণ নেই। রোজ মনে মনে একটা কথাই বলল, আমি তোমাকে ছাড়বো না শুভ্র চৌধুরী। তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই, তাই আমিও তোমাকে ক্ষমা করব না। 7 দিন পর। এই 7 দিনে শুভ্র রোজের খোঁজ নেয়নি, তবে রোজ নিজেই শুভ্রকে দেখা করতে বলেছে সেই ব্রিজে। শুভ্র খুশি হয়ে সেখানে এলো। এসে হাঁ হয়ে গেল। ব্রিজটা সাজানো হয়েছে। ব্রিজের রেলিংয়ের পাশে রোজ দাঁড়িয়ে আছে।
শুভ্র দৌড়ে গিয়ে রোজকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক গড তুমি এখন আমাকে মনে রেখেছো। আমি তো ভেবেছি ওই ঘটনার পর। এতটুকু বলতে শুভ্র পেটে ব্যথা অনুভব করলো, আহ করে শব্দ করে উঠল। রোজ ধাক্কা দিয়ে শুভ্রকে সরিয়ে দিল। শুভ্র পেট থেকে গল গল করে রক্ত পড়ছে। রোজ এক টানে শুভ্রকে ব্রিজের রেলিংয়ে দাঁড় করিয়ে দিল। এরপর একটু দূরে গিয়ে শুভ্রর বুকে গুলি চালিয়ে দিল। আবারও শুভ্রর কাছে এসে টেনে পেটে ঢুকিয়ে দেয়া ছুরিটা বের করে বলল, আমার ভাইয়াকে মেরে ফেলার শাস্তি। তুমি আমাদের পরিবারকে শেষ করে দিয়েছো, আমার ভাবিকে করেছো বিধবা। সেদিন না বুঝে তোমাকে আঘাত করেছিলাম, আর আজ জেনে বুঝে ইচ্ছে করে করলাম। আলবিদা মিস্টার শুভ্র চৌধুরী। বলে ধাক্কা দিল। শুভ্র নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার আগে ভাবলো, যার জন্য এত কিছু করলাম আজ সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। শুভ্র নিচে পড়ে যাওয়ার পর রোজ ধপ করে বসে পড়ল। রাত বেশি হওয়ায় তো একটা গাড়ি যাচ্ছে আবার আসছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সবটা পাল্টে গেল। নিয়তি কোথায় নিয়ে দাঁড় করাবে ওদের। 2 বছর পর সারা ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে হাঁটছে ছোট্ট মেঘ, আর মেঘের পেছনে ছুটছে মেঘের মাম্মা। মেঘ হেঁটে হেঁটে তার দিদার কাছে গেল। মেঘকে দেখেই মেঘের দিদা কোলে তুলে বলল, কি হয়েছে আমার দাদু ভাইয়ের? দাদু ভাই বুঝি তার দিদাকে মিস করছিল? মেঘরা আজই ওর নানু বাড়ি থেকে এলো। মেঘ আধো আধো ভাষায় বলল, তাত্তু। তাত্তু মানে হচ্ছে দাদু। মেঘের মাম্মা এসে মেঘকে নিয়ে বলল, আম্মু আমি ওকে ফ্রেশ করে আনছি, বাইরে থেকে এসেছি বোঝোই তো। আচ্ছা যা। ও রোদ কোথায়? আম্মু আমি এখানে কিছু বলবো? এই মেঘ আর কেউ না, তামান্না আর রোদের 1 বছরের ছেলে। রোদ কিভাবে ফিরলো সেটা পরে বলছি। আর মেঘের দিদা হচ্ছে রোজের আম্মু। রোজের আম্মু মুখটা ছোট করে বলল, রোজকে দেখলি রাস্তায়? কেন রোজ ফেরেনি এখনো? না রে এখনো ফিরেনি, সারাদিন বাইরে থাকে জানিস তো, কত রাত করে বাড়ি ফেরে। আমার মেয়েটা কেমন যেন হয়ে গেল। হ্যাঁ, যেদিন থেকে দাভাই নেই ঠিক সেদিন থেকেই রোজটা পাল্টে গেছে। দাভাই যে কেন রোদকে মারতে চেয়েছিল, আর দাভাই বা কিভাবে মরলো? আমিও ঠিক বুঝতে পারছি না। শুভ্র সেদিন হঠাৎ আমার সামনে গাড়ি থামালো। এরপর আমাকে বলল ও মাফিয়া, আর এটা আমি জেনে গিয়েছি বলে আমাকে মারতে চায়। আমি ভেবেছিলাম ও মজা করছে, বাট আই ওয়াজ রং। ও সত্যি সত্যি আমার উপর গুলি চালিয়ে দিল। আমি ব্রিজ থেকে নিচে পড়ে যাই, বাট পানির মধ্যে পড়িনি, নৌকা রাখা ছিল নিচে, আর ওই নৌকার উপর পড়ি। ওখানকার লোকজনই আমাকে বাঁচিয়েছিল, বাট আমার সেন্স এসেছিল 10 দিন পরে। আর তোমরা কাকে জানো আমি ভেবে তার দাফন করেছিল। আমরা কি করতাম বলো? ওটা তো হুবহু তোমার মতো দেখতে ছিল। আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। ওই 10 দিন আমি কতটা কষ্টে ছিলাম কি করে বোঝাবো তোমায়। আর পুরো পরিবার কি অবস্থা হয়েছিল। আর রোজটাও তো চিৎকার করে পাগলের মতো কাঁদছিল। তোমার গুলি লাগার 7 দিন পর দাভাই মারা গিয়েছে, কিন্তু আমরা সবাই খেয়াল করেছি তুমি মারা গিয়েছো ভেবে রোজ যেভাবে কেঁদেছিল। দাভাই সত্যি মারা যাওয়ায় এক ফোঁটাও কাঁদেনি রোজ। বিকজ কোনো খুনি মাফিয়ার জন্য রোজ কাঁদে না। ও 2 বছর আগে যেটা করেছে সেটার শাস্তিও পেয়েছে। শাস্তিটা আমি দেই বা অন্য কেউ। তুই আবার ড্রিঙ্ক করেছিস? হ্যাঁ, বাট আজ কম করেছি। এমন কেন হয়ে গেলি তুই রজনীগন্ধা? তুই তো আগে এমন ছিলি না রে। কারণ আমি আগের রোজ নই। আগের রোজ তো 2 বছর আগেই মারা গিয়েছে। রোজ আর আগের মতো নেই। হ্যাঁ, 2 বছর আগেই আগের রোজ মারা গিয়েছে। এই রোজ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। রোজ এখন শার্ট আর জিন্স প্যান্ট পরে। শুভ্রর ওয়াইফ হওয়ায় শুভ্রর সব প্রপার্টি এখন রোজের। তাই রোজ 2 হাতে টাকা ওড়ায়, ড্রিঙ্ক করে, ক্লাবে যায়, মারপিট করে, সিগারেট খায়। রোজ মেঘকে একটু আদর করে রুমে চলে গেল। সবাই ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। রাত 11টা, ক্লাবে বসে আছে রোজ, হাতে আস্ত এক বোতল ড্রিঙ্ক। কতক্ষণ পরপর চুমুক দিচ্ছে বোতলে। এর মাঝে রোজের সামনে কেউ বসলো। রোজ তাকে দেখে ভ্রু কুচকে বলল, তুমি আজকেও এসছো? ইউ নো না বেবি,
রোজ যেখানে, নীরবও সেখানে। দেখো নীরব, আমার থেকে দূরে থাকবে, আদারওয়াইজ তুমি জানো আমি কি করতে পারি। বলে হন হন করে চলে গেল। রোজ যেতে নীরব হেসে বলল, ইয়েস বেবি, আই নো এভরিথিং, দ্যাটস ওয়াই আই লাইক ইউ। হ্যাঁ বল। ফোনের উপাস থেকে কিছু একটা বলে বলল, আই হোপ বুঝেছেন এনকে। এনকে একবার বললেই বোঝে। আফটার অল আই অ্যাম এনকে ওরফে নীরব খান। এখন ফোনটা রাখ, পরে কথা হবে। বলে আবার ভেতরে এলো। ভেতরে এসে নীরবের মাথা গরম হয়ে গেল। রোজকে কয়েকটা ছেলে টাচ করছে আর রোজ চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরব রেগে এগোতে গেলেই রোজ যা করার করলো। রোজের হাতে থাকা বোতলটা দিয়ে একটা ছেলের মাথায় বাড়ি মারলো। সাথে সাথে ছেলেটা লুটিয়ে পড়লো। এরপর আরেকজন এগিয়ে আসতেই রোজ বোতলের বাকি অংশটুকু ছেলেটার হাতে ঢুকিয়ে দিল। এবার রোজের হাত পুরো ফাঁকা। সেটা দেখে দুজনে একসাথে এলো। রোজ সিটি বাজিয়ে বলল, আব্বে এবার তো জমে গেল। বলে দুজনের চুল দু হাত দিয়ে মুঠি করে ধরল। ছেলে দুটো ব্যথায় কুকিয়ে উঠল। রোজ দুজনের মাথা একসাথে করে আঘাত করল। দুজনেই নিচে পড়ে গেল। রোজ রেগে ফোঁস করে বলল, তোদের এত বড় সাহস, আমার গায়ে টাচ করার সাহস কোথায় পেলি? এই ক্লাবে মেবি নতুন তোরা, আমাকে চিনিস না, তাই আজ এতটুকু পেলি। নেক্সট টাইম এমন কিছু করলে জিন্দা দফন করে ফেলবো। জাস্ট রিমেম্বার, আই এম নাবিলা রোজ চৌধুরী। এতটুকু বলে রোজ থেমে গেল। এরপর চোখ বন্ধ করে ফেলল। কতক্ষণ পর চোখ খুলে বলল, নাবিলা রোজ আহমেদ। বলে ওখান থেকে সোজা চলে এলো। নীরব অবাক হয়ে সবটা দেখেছে। রোজ বের হতেই নীরবও বের হলো, কিন্তু রোজকে আশেপাশে পেল না। রোজ গাড়ি নিয়ে শুভ্রর বাড়ি চলে এলো। এসে সোজা উপরের রুমে চলে গেল। শুভ্রর একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল, বেঈমান, বিশ্বাসঘাতক একটা, আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছো তুমি। মরার পরেও আমার পিছু ছাড়ছো না। শুভ্রর ছবিটা বেড়ে ফেলে চলে গেল। বাড়ি যেতে যেতে 1টা বেজে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখলো সবাই বসা। রোজ ওদের এড়িয়ে রুমে যেতে গেলেই রোদ ডেকে বলল, ব্ল্যাক রোজ শোন। কিছু বলবি? তামান্না রোজকে নিয়ে সোফায় বসালো। এরপর রোজের হাত ধরে বলল, একটা কথা রাখবি? কি কথা? কাল আমাদের সাথে অফিস পার্টিতে যাবি? প্লিজ বোন, না করিস না প্লিজ। কাল আমাদের অফিসকে 2 নম্বরে ঘোষণা করা হবে। টপ 10 এর মধ্যে আমাদের গ্রুপ 2 নম্বরে। আর ওখানে সবাই পরিবার সহ উপস্থিত থাকবে। আমরাও চাই তুইও থাকিস। ওকে, আমি যাব। তাহলে আমার যাওয়াটা ক্যান্সেল করে দে। আচ্ছা, তুই যেভাবে ইচ্ছে সেভাবে যাস। রোজ উপরে চলে গেল। পরের দিন সবাই রেডি হয়ে নিচে নামলো। মেঘ সবার কোলেই কাঁদছে, কিন্তু রোজ কোলে নিলেই চুপ হয়ে যাচ্ছে। এদিকে রাতে রোদের খুব জ্বর এসেছে, যার জন্য রোদ যেতে পারবে না বলেছে। রোজের আম্মু বলেছে উনি রোদের কাছে থাকবে, কিন্তু তামান্না বলছে ও থাকবে। মেঘকে ওনাদের সাথে নিয়ে যেতে তামান্না অনেক বলায় ওনারা চলে গেল, কিন্তু রোজ মেঘকে নিয়ে আলাদা গাড়িতে গেল। মাঝ রাস্তায় নীরব রোজের গাড়ি থামিয়ে দিল। রোজ গাড়ি থেকে মেঘকে নিয়ে নেমে রেগে বলল, গাড়ি থামালেন কেন? প্লিজ রোজ, আমাকে লিভ দাও। আজকে বিজনেস পার্টি আছে আর আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। ড্রাইভার আঙ্কেলকে বলো চলে যেতে, গাড়ি আমি ড্রাইভ করে যাব। প্লিজ এই হেল্পটা করো। ওকে চলো। নীরব থ্যাঙ্কস বলে গাড়িতে উঠল। নীরবের পাশের সিটে মেঘকে কোলে করে রোজ বসা। রোজ একটা কালো শার্ট পরেছে, সাথে ব্লু কালার জিন্স প্যান্ট। কালার কলার চুলগুলো ঝুটি করা, হাতে একটা কালো বেল্টের ঘড়ি। যে কেউ দেখলে ভাববে এরা একটা পরিবার। 5 স্টার হোটেলের সামনে গিয়ে গাড়ি থামলো। রোজ আর নীরব একসাথে ভেতরে ঢুকলো। মেঘ রোজের চুল ধরে টানছে। রোজ বারবার ছাড়াচ্ছে, মেঘ বারবার ধরছে। এখানে গান গাওয়ার লোক এসেছে, কয়েকটা ছেলে গ্রাম থেকে এসেছে। এর ভেতর একজনের নাম হচ্ছে শান্ত। সবার আগে নাকি শান্ত গান গাইবে। শান্ত স্টেজের এক কোনায় দাঁড়িয়ে আছে। নীরব মেঘকে কোলে নিয়ে আদর করছে। রোজ চুল ঠিক করে মেঘকে নিল। স্টেজের প্রথম সারিতে রোজের বাবাই আম্মু বসা। রোজ ওর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু, তোমার নাতিকে নাও তো, আমার চুলগুলো ঠিক রাখলো না। বলে মেঘকে ওর আম্মুর কোলে দিল। রোজের আম্মু কোলে নিতেই মেঘ কেঁদে দিল আর আধো আধো ভাষায় বলল, বাম্মা। রোজ বুঝলো ওর কোলেই মেঘ থামবে, তাই আবার মেঘকে কোলে নিল। মেঘ রোজের বুকের সাথে লেপ্টে চুপ হয়ে গেল। শান্ত মুচকি হাসলো। পাশ থেকে একজন বলল, কিরে শান্ত, হাসছিস কেন? দেখছি বড়লোকের বিরাট কারবার। এর মাঝে স্টেজে শান্তর নাম নিল। শান্তর পুরো নাম শান্ত মাহমুদ।
সাথে এটাও বলল গ্রাম থেকে আগত। শান্ত স্টেজে উঠে এলো, গাল ভর্তি দাড়ি রাখা, চোখে কালো চশমা, মাথায় গামছা বাঁধা। শান্ত স্টেজে উঠে বাঁশিতে সুর তুলে গান গাইতে শুরু করলো। বাকিটা শুনে নেবেন। গানটা সবাই মুগ্ধ হয়ে শুনেছে। গান শেষ হতে সবাই হাততালি দিল আর সবাই অনেক প্রশংসা করলো। নীরব এগিয়ে এসে বলল, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। আমি ইংরেজি জানি না সাহেব। অনেক সুন্দর গেয়েছো। ধন্যবাদ, মোরা এখন যাইতে হইব। বলে হেঁটে বাইরে চলে গেল। গেটের কাছে আসতেই রোজ ডেকে বলল, এই ছেলে শোনো, যে কিছু কইবেন সাহেব? তোমার নাম কি? শান্ত মাহমুদ। ওকে, যাও। শান্ত আরেকবার হাসলো, এরপর চলে গেল। রোজও আবার ভেতরে ফিরে এলো। পার্টি শেষ করে সবাই বাড়ি চলে এলো। রোজ মেঘকে তামান্নার কাছে দিয়ে রুমে গেল। মেঘ রোজের কোলেই ঘুমিয়ে পড়েছে। রোজও রুমে গিয়ে যেভাবে ছিল ওভাবেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল, কারণ রাত হলে আবার বেরিয়ে যাবে। রোদের জ্বর কিছুটা কমেছে। মেঘ রোদের পাশেই শোয়া ছিল, তাই ঘুম থেকে উঠে রোদকে দেখে উঠে বসে রোদের পেটের উপর গিয়ে বসে। হাত দিয়ে রোদের মুখে হাত দিয়ে নিজের আধো আধো ভাষাতেই বলল, এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। পাপা পাপা। রোদ নিজের ছেলের কাণ্ড দেখে হাসছে। রোদও উঠে বসে মেঘকে কোলে নিয়ে বলল, আমার পাপা কি তার পাপাকে মিস করছিল? এবার মেঘ মাম্মা মাম্মা করতে লাগলো। তামান্না এসে মেঘকে কোলে নিয়ে খাইয়ে দিল। সন্ধ্যার দিকে রোজের ঘুম ভেঙে গেল। রোজ কাভার্ড থেকে টাকা নিয়ে নিচে এলো। বের হবে এমন সময় রোদ বলল, আজকে না গেলে হয় না? না, এভাবে যাবি? এরা বলার কারণ রোজ একটি টি শার্ট পরা আর একটা 3/4 প্যান্ট। রোজ বিরক্তি নিয়ে বলল, দেখতেই তো পারছিস এভাবে যাচ্ছি। বলে বেরিয়ে গেল। সবাই মন খারাপ করে বসে রইল। রোজ গাড়ি স্টার্ট দিয়ে সোজা ক্লাবে চলে গেল। গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালো, এরপর গাড়ির সাথে হেলান দিয়ে এক মনে সিগারেট খেতে শুরু করলো। একটা শেষ হতে আরেকটা ধরাচ্ছে।
এভাবে প্রায় 5টা সিগারেট শেষ করলো। ক্লাবে ঢুকবে তখনই নীরব এসে হাজির হলো। রোজ দাঁতে দাঁত চেপে ভেতরে গেল। রোজের পেছনে নীরবও গেল। আজকে ক্লাবে অন্যরকম আমেজ, তাতে রোজের কোনো মাথা ব্যথাই নেই। রোজ নিজের মতো বারে গিয়ে বসলো। 1 বোতল মদ নিয়েই খেতে শুরু করলো। 8টা বাজতেই হইচই শুরু হয়ে গেল। রোজ বিরক্তিকর ফেস করে বলল, আজকে এত হইচই কেন মিউজিক ছাড়া? কারণ আজকে রকস্টার আবির রায়জাদা গান গাইবে। রোজ নিজের মতো বসে রইল। একটু পরেই সবাই আবির নাম জপতে লাগলো। তখনই একটা ছেলে ক্লাবের ডান্স ফ্লোর এলো। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। রোজ পেছন থেকে দেখলো ছেলেটার পরনে ব্ল্যাক ড্রেস, মুখে মাস্ক লাগানো, চুলগুলো বিদেশিদের মতো কালার করা, চোখে কালো সানগ্লাস লাগানো। ছেলেটা মাইক্রোফোন মুখে নিয়ে বলল, আর ইউ রেডি গাইস? রোজও হেলে দুলে এগিয়ে গেল। ছেলেটা একবার রোজকে দেখলো। अपने करम की करादाए সানগ্লাস হাতে নিয়ে আবার হাত নামালো। यारा গিটারটা হাতে নিল এবার। यारा यारा উল্টো দিকে ঘুরে গিয়ে দাঁড়ালো। मुझको इरादे दे, कसमें दे, वादे दे, मेरी दुआओं के इशारों को सहारे दे, दिल को ठिकाने दे, नए बहाने दे, ख्वाबों की बारिशों को मौसम को पैमाने दे, अपने करम की करादाए कर दे इधर भी तू निगाहे, सुन रहा है ना तू, रो रहा हूँ मैं, सुन रहा है ना तू, क्यों रो रहा हूँ मैं। এবার আবার সেদিকে ঘুরলো যেদিকে রোজ দাঁড়ানো। সেদিকে ঘুরেই সবাইকে সরিয়ে রোজের সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে গিটারটা একজনের হাতে দিয়ে এবার অন্য গান গাইতে শুরু করলো। রোজকে এক টানে কাছে এনে চেঁচিয়ে বলল, এভরিবডি লেটস নাচো। আবির রোজের কোমরে হাত দিয়ে আছে। রোজের খুব রাগ লাগছে আবিরের ছোঁয়াতে, কিন্তু আবির রোজকে এমনভাবে ধরেছে রোজ কিছু করতেও পারছে না। আবির রোজকে নিয়ে ডান্স করতে লাগলো। এক পর্যায়ে হঠাৎ লাইট অফ হয়ে গেল। তখনই রোজ অনুভব করলো ওর হাত জ্বালা করছে, তবে রোজ একটুও শব্দ করলো না। যে মেয়ে কিনা হালকা ব্যথা পেলে পুরো বাড়িটা মাথায় তুলে নিত, লাইট অন হতেই দেখলো হাতে গোল দাগ আর নিচে সিগারেট পড়ে আছে। রোজের হাত থেকে রক্ত পড়ছে। রোজ বুঝলো কেউ ওর হাতে সিগারেট চেপে ধরছিল, কিন্তু বুঝতে পারছে না কে হতে পারে। আবির তো পাশে আরেকটা মেয়েকে নিয়ে ব্যস্ত। রোজ একটা মদের গ্লাস নিয়ে পোড়া জায়গায় মদ ঢেলে দিল। যে ওর পোড়া জায়গা দেখেছে সবাই এমন ঘটনায় অবাক হয়ে তাকিয়ে আছে। নীরব দৌড়ে এসে রোজের হাত ধরে বলল, রোজ তোমার হাতে কি হয়েছে? এমন কিছু হয়নি নীরব, কোন কাপড় যেন পেছন থেকে ছুরি মেরেছে। এনিওয়ে, আজকে আমি চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি না, মানে তুমি তো অনেক লেট করে যাও। রোজ কিছু না বলে চলে গেল। বেচারা নীরবও আর কি করবে, ও ক্লাবে আসেই রোজের জন্য, তাই নীরবও আর থাকলো না, চলে গেল। রোজ আজকে বাড়ি আসায় সবাই ভূত দেখার মতো চমকে গেল। রোজ সেসব ইগনোর করে রুমে চলে গেল। রুমে গিয়ে ইচ্ছে মতো ড্রিঙ্ক করতে লাগলো। এত বেশি ড্রিঙ্ক করতে কন্ট্রোল হারিয়ে ফেললো। রোদ এসেছিল রোজকে খেতে রাখতে, বাট এসব দেখে আজকে অনেক রেগে গেল। রোজকে টেনে উঠিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মেরে বলল, আর কত নিচে নামবি তুই? রোদের চিৎকারে সবাই চলে এলো। রোজ ঢুলু ঢুলু করে বলল, আরে ভাইয়া, এত রেগে যাচ্ছিস কেন? আজকে রোজের আম্মুও রেগে গেল। উনি খুব রেগে রোজকে বলল, এই মেয়েটার জন্য মান সম্মান রইল না। ওর সব পাগলামি আর কত দেখবো? নেশাখোর একটা স্বামী মারা গিয়েছে যার, তাকে দেখো কিভাবে ঘুরে বেড়ায়। হ্যাঁ রে, তুই মানুষ আছিস তো নাকি জানোয়ারের রূপ নিয়েছিস? রোজ দৌড়ে হেলে ধুলে নিচে চলে গেল। রোজকে এভাবে যেতে দেখে রোদ বলল, শিট,
এটা কি করে ফেললাম আমি রোজকে চড় মারলাম। রোদও দৌড়ে চলে গেল, কিন্তু গিয়ে রোজকে পেল না। রোদ ধপ করে বসে পড়ল। রোজ গাড়ি নিয়ে নির্জন একটা রাস্তায় চলে গেল। এরপর গাড়ি থেকে নেমে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু রোজ কিছুই বলতে পারছে না, শুধু চোখ দিয়েই পানি পড়ছে। হঠাৎ রোজ পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতেই বলল, হ্যাঁ তুই বড় বেইমান রে। কাকে কি বলবো আমি? জানি আমি যা করি সেটা হয়তো সব লিমিট ক্রস করে গিয়েছে, কিন্তু কেন এমন করি আমি? কেউ কি কখনো আমার মনের খোঁজ নিয়েছে? সবার এখন আমার কাজগুলো পচা ডোবা, নেশা, লাথি, পাগলামি এসব মনে হয়। হ্যাঁ আমি লিমিট ক্রস করেছি। হ্যাঁ আমি ড্রিঙ্কও করি, সিগারেটও খাই, ছেলেদের সাথে মারপিটও করি, কিন্তু কারো চোখে আমার মনের কষ্টটা পড়ে না। কেউ আমার কষ্টটা দেখলো না। আমিও তো চেয়েছিলাম নর্মাল থাকতে, কিন্তু পারলাম কোথায়? আমি কি আগে এমন ছিলাম? আমি তো আর 5টা মেয়ের মতো না, কিন্তু সে যখন আমার সাথে বেইমানি করলো, আমার চোখের সামনে ভাইয়া তোকে গুলি করলো, সেটা আমি কি করে মেনে নিতাম? হ্যাঁ এখন হয়তো বলবি যে তুই তো বেঁচে আছিস, আমিও জানি তুই বেঁচে আছিস, কিন্তু সেই দৃশ্য আমি কি করে ভুলবো যদি তোর কিছু হয়ে যেত? আর তাই তো শুভ্র চৌধুরী শাস্তি পেয়েছে। রোজ উঠে গিয়ে গাড়িতে বসে পড়লো, কিন্তু এখান থেকে গেল না। সারা রাত এখানেই পার করে দিল। সকাল 10টায় রোজ বাড়ি গেল, কিন্তু কারোর সাথেই কথা বলতো না। গ্রামের একটা মাটির ঘরে বসা শান্ত, আর তার সামনেই বসা বিজলি বলে একটা মেয়ে। শান্ত মাথা থেকে গামছা মুছে বলল, এইখানে বইসা আসুস যে? হ তোরে মুই বহুত মিস না কইরা হেডাই করছি। শোন বিজলি, এখন আমি ক্লান্ত, তুই ঘুমাবো, তুই যা। সারাটা রাত কাম কইরা দেখছোস কেমন লাগে? বিজলি মুখ কালো করে চলে গেল। দুপুর 1টা বাজে, আর আবির এখনো ঘুমানো। আবিরের বাবা এবার আবিরের রুমে এলো। আবির একটা 3/4 প্যান্ট পরে আছে, গায়ে হাতা কাটা গেঞ্জি, কোলবালিশের উপর পা দিয়ে ঘুমানো, কপালে চুলগুলো এসে পড়েছে। আবিরের বাবা আবিরের কাছে গিয়ে ডাকলো, আবির আর কত ঘুমাবি বাবা? ড্যাড লেট মি স্লিপ না। কয়টা বাজে জানিস? তোকে এ নিয়ে কতবার ডেকেছি, ব্রেকফাস্টও করলি না আজ। 11টায় করবো ড্যাড। কিন্তু বাবা এখন যে 1টা বাজে। ওহ মাই গড ড্যাড, আমাকে আগে ডাকুনি কেন? বলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। গিয়ে আগে ব্রাশ করে শাওয়ার ছেড়ে দিল। শাওয়ার নিয়ে একটা তোয়ালে পরে বেরিয়ে এলো, আর গেঞ্জিটা গলার উপর রাখা, শুধু পেটটা দেখা যাচ্ছে। আবিরের বাবা আবিরকে এভাবে দেখে হাসলো। একজন সার্ভেন্ট আবিরের জন্য কফি নিয়ে এলো। আবিরকে কখনো খালি গায়ে দেখেনি, আজকে খেয়াল করলো আবিরের পেটে একটা গভীর দাগ। এটা দেখে সার্ভেন্টটা বলল, বড় স্যার, ছোট স্যারের পেটে কিসের দাগ? আবির ততক্ষণে শার্ট পরে ফেলেছে। আবিরের বাবা একটা শ্বাস নিয়ে বলল, ছোটবেলায় পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে ওর পেটে কাজ ঢুকে গিয়েছিল। বাই ড্যাড। না খেয়ে কোথায় যাচ্ছিস? বাইরে খেয়ে নেবো। বলে চলে গেল গাড়ি নিয়ে। আবিরের বাবা আর কি বলবে? আবির মুখে মাস্ক লাগিয়ে গাড়ি ড্রাইভ করছে। এর মাঝে একটা গাড়ির সাথে ওর গাড়ি ধাক্কা লাগলো। গাড়ি থেকে বেরিয়ে এলো রোজ। আবির রোজকে দেখে বলল, আবার এই মেয়ে? রোজ হন হন করে গাড়ি থেকে নেমে এলো। আবিরের গাড়ির গ্লাস কালো হওয়ায় আবিরকে দেখেনি, তাই এসেই জোরে জোরে গ্লাসে বাড়ি দিল। আবিরের কানের পর্দা মনে হয় ফেটে যাবে। আবির তাড়াতাড়ি গাড়ির গ্লাস নামালো। চোখে কালো সানগ্লাস আর মুখে কালো মাস্ক। রোজ রাত ড্রিঙ্ক করে থাকায় এখন আবিরকে দেখে ওর আবছা আবছা মনে পড়ল। আবির গাড়ি থেকে নেমে বলল, কি প্রবলেম কি হ্যাঁ? প্রবলেম আমার নাকি তোমার? এই তুমি ক্লাবের সেই ছেলেটা না? অপরিচিত কাউকে তুমি বলতে নেই, জানো না? সবাই জানে আমি বেয়াদব, তাই বেয়াদবিটা আমি করেই থাকি। বাট তুমিও তো তুমি করে বলছো। আমি তোমার বড় তাই। হ্যাঁ বুড়ো আপনি। কি বললে তুমি? আপনার এই খাটারা গাড়ি সরান, আমি যাব। এই মেয়ে, খাটারা বলছো কেন? তুমি জানো এই গাড়ির দাম কত? জানতেও চাই না। এভাবে বেশ কিছুক্ষণ সময় ঝগড়া করলো দুজন। রোজের হঠাৎ মনে হলো আবিরের ভয়েস চেনা। আবির ততক্ষণে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে দিল। রোজ আর আবিরকে পেল না। রোজও গাড়ি নিয়ে চলে গেল। 2 দিন পর শান্ত গ্রাম থেকে শহরে যাচ্ছে, তখনই বিজলি শান্তর সামনে এসে বলল,
কই যাবার লাগছোস? শহরে যাচ্ছি। কেন? ও মা, এটি কোন ভাষা কস? সেটা যেন তুই কি করবি? বিজলি খেয়াল করলো শান্তর শার্টের বোতাম সামনের দুটো খোলা আর শান্তর বুকে একটা দাগ। সেটা দেখে বিজলি ভ্রু কুচকে বলল, এটা কিসের দাগ? এটা বিশ্বাসঘাতকের দেওয়া দাগ। আর তাকে শাস্তি দিতেই আমি যাচ্ছি, কারণ তার অনেক শাস্তি পাওনা আছে। বলে হন হন করে চলে গেল। বিজলি বোকার মতো দাঁড়িয়ে আছে, ওর মাথায় কিছুই ঢুকছে না। বিজলি নিজেই বিড়বিড় করে বলল, ওর লোকে কেডা বেমানি করছে? এগুলা কি কইয়া গেল? আর আজকাল কেমন শহরের মানুষ গো, মতি গতি কইল? এটা কোন সম্পর্ক দেখলাম মুই? রোজ বসে টিভি দেখছে। আজকে ওর বাইরে যেতে ইচ্ছে করছে না। কেন ইচ্ছে করছে না সেটা নিজেও জানে না। এর মাঝে মেঘ রোজের কাছে এলো, এসে রোজের শার্ট ধরে টানছে। রোজ বুঝলো মেঘ কোলে উঠে যাচ্ছে, তাই মেঘকে কোলে নিয়ে টিভি দেখছে। সবাই রোজকে বাড়ি দেখে খুশি হলো। চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা চ্যানেলের চোখ আটকে গেল, আর সেটা হচ্ছে নিউজ চ্যানেল। নিউজে দেখাচ্ছে 4 জন ছেলে খুন হয়েছে, আর 4 জনকে দেখে রোজ আরও চমকে গেল। এক প্রকার শকড হয়ে গেল রোজ। এরা সেই ছেলেগুলো যারা রোজকে টাচ করেছিল, আর তার জন্য রোজ ওদের মেরেছিল। কিন্তু রোজের বোধগম্য হচ্ছে না যে ওদের এত বাজেভাবে কে মারতে পারে। নিউজে এটাও বললো যে 2 বছর আগে ঠিক এভাবেই মাঝে মাঝে মৃত লাশ পাওয়া যেত। এদের মারার স্টাইল আর 2 বছর আগের লাশগুলোর মারার স্টাইল সেম। তাহলে কি সে অজানা মাফিয়া ফিরে এসেছে? রোজের হাত থেকে রিমোট পড়ে গেল। মেঘকে সোফায় বসিয়ে রোজ দাঁড়িয়ে গেল। রোজ মাফিয়া বলতে শুধু শুভ্রকেই চেনে। তাহলে কি শুভ্র ফিরে এসেছে? না না, এইটা কি করে হতে পারে? 2 বছর পর শুভ্র কোত্থেকে আসবে? কিন্তু আমিও তো জানি যে এভাবে শুভ্র খুন করে। শুভ্র তো জানতো না যে আমিও জেনে গিয়েছিলাম ও মাফিয়া। আমি নিজের চোখে ওকে খুন করতে দেখেছিলাম। যেদিনও মরলো তার আগের দিন রাতে আমি সবটা জেনেছিলাম। বাট ও কি করে ফিরবে? আর যদি এটা শুভ্র না হয় তো কে? এসব ভেবে রোজ পাগল হয়ে যাবে মনে হচ্ছে। রোজ দৌড়ে রুমে চলে গেল। রাত 11টা বাজে আবির বের হচ্ছে। তখন আবিরের বাবা বলল, কোথায় যাচ্ছিস? আবির পেছন ফিরে তাকালো। আবিরের বাবা আবিরকে দেখে বলল, অফিস থেকে এসে তো তোকে দেখিনি। শেভ করলি কখন? আর চুল কালো করলি কখন? ওসব বুঝবে না ড্যাড, আমি পুরোটাই একটা রহস্য। সেই ব্রিজটার উপর দাঁড়িয়ে কেউ একজন গাইছে সেই গান। পুরো গানটা গিয়ে মাস্কটা এক টানে খুলে ফেললো। এরপর সানগ্লাসটা খুললো, মোবাইলটা বের করে ফ্ল্যাশ অন করে ছবি তুললো। কারণ এখন রাত 12টা বাজে। নিজের ছবি দেখে নিজেই হাসলো। এরপর হঠাৎই রেগে গেল। এত পরিমাণ রেগে গিয়েছে সে, কপাল আর ঘাড়ের রগ ফুলে গিয়েছে। এক আঙুল কপালে ঘষতে ঘষতে বলল, আমি ফিরে এসেছি জান, নিজের প্রতিশোধ নিতে ফিরে এসেছি। জানি না তোমাকে কতটা শাস্তি আমি দিতে পারবো, কারণ আজও তো তোমাকেই ভালোবাসি। তাই তো তোমাকে যারা টাচ করেছে তাদের আমি ওপরে পাঠিয়ে দিয়েছি। সে তুমি আমাকে যতই মারতে চাও, তোমার জন্য আমি আমার অস্তিত্ব হারাতে বসেছি। নিজেকে আজকাল চিনতে পারি না যে আমি আসলে কি, শান্ত মাহমুদ নাকি আবির রায়জাদা নাকি শুভ্র চৌধুরী। বাট নো বেবি, নিজেকে হারাইনি, বিকজ আই এম শুভ্র চৌধুরী। তোমার জন্য আমি 1 বছর 6 মাস জীবন থেকে হারিয়েছি। গ্রামের গরিব মানুষগুলো আমাকে বাঁচিয়ে তো নিয়েছে, বাট আমার সঠিক চিকিৎসা করতে পারিনি। আর তুমি আমার ভালোবাসা হয়ে আমাকে মারতে চেয়েছো। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, সেটা তো আমি জানি না। বাট ইয়েস, শাস্তি তোমাকে পেতেই হবে, মাই রেড রোজ। এবার আর শান্ত বা আবির না, শুভ্র হয়েই তোমার সামনে আসবো। অনেক হিসেব মেলানো আছে, অনেক সত্যি আমাকে জানতে হবে। রোদ যে বেঁচে আছে সেটা আমি জানি, আর মেঘ হচ্ছে রোদ আর তামান্নার ছেলে। আর নীরবের সাথেও তোমার কোনো রিলেশন নেই। আমাকে মারতেও চাইলে তুমি, আবার এইভাবে পাল্টেও গেলে, ওয়াই? আর আমি ব্রিজ থেকে পড়ে যাওয়ার পর সবাই যখন এটা জানতো যে আমি মৃত, তার 3 দিন পর রোদ কোথা থেকে ফিরল। বাট সবার আগে তুমি শাস্তি পাবে। তোমার ধারণারও বাইরে থাকবে যে যেই শুভ্র তোমাকে পাগলের মতো ভালোবাসতো, ইনফ্যাক্ট এখনো ভালোবাসে, সে এমন কিছু করবে। এবার তুমি তড়পাতে তোমাকে হবেই, এই আমাকে কাছে পাওয়ার জন্য। সামনে তো আমি তোমার আসবই, বাট একদম ঠিক টাইমে বেবি। এবার খেলার গুটিটাই পাল্টে যাবে।
আর এইবার খেলা চলবে আমার নিয়মে। So get set ready, Red Rose. শুভ্র ওখান থেকে আবার সেই বাড়িতে গেল যেখানে আবির হয়ে এতদিন থেকেছে। ওখানে গিয়ে সোফায় বসলো। এরপর সবটা ভাবতে লাগলো কিভাবে ও শান্ত আর আবির দুটো ক্যারেক্টার একসাথে সামলেছে। আর এসব কিছু পসিবল হয়েছে একজনের জন্য, শুভ্র সেদিন ব্রিজ থেকে পড়ার পর। অতীত। শুভ্র ব্রিজ থেকে যেখানে পড়ে সেখানে পড়লে হয়তো বেঁচে থাকার কথা না, কারণ নিচে গভীর কূপ ছিল। কিন্তু সেদিন নদীতে অনেক স্রোত ছিল আর শুভ্র ভাসতে ভাসতে গ্রামে চলে যায়। শুভ্র গিয়ে পড়েছিল একটা মরা কাঠের ওপর। কাঠটা অনেক মোটা হওয়াতে শুভ্র ওটাতেই থেকে যায় আর স্রোত বেশি হওয়ায় ভাসিয়ে নিয়ে যায়। আর শহর থেকে এই গ্রামটাও বেশি দূরে নয়। গ্রামের মানুষ তখন খেতে কাজ করছিল আর নদীটাও ক্ষেতের পাশ দিয়ে বয়ে চলেছে। হঠাৎ একজনের চোখ পড়ে ভেসে যাওয়া শুভ্রর দিকে। লোকটা চেঁচিয়ে বলে ওঠে, আরে ওই দেহদেবীর মেয়ে, একটা পোলা ভাইসা যাইতেছে। লোকটার কথায় সবাই তাকায়, দেখে সত্যি একজন ভেসে যাচ্ছে। দবির মিয়াও এটা দেখে বলল, আরে পোলাডারে বাঁচানো দরকার। কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে শুভ্রকে তুলে আনে। শুভ্রর শ্বাস খুব আস্তে চলছিল। দবির মিয়া শুভ্রকে দেখে বলে, পোলাডারে তো বড় লোক মনে হইতেছে, আর কি সুন্দর চাঁদের লাইন চেহারা, দেখছিস তোরা? সবাই হ্যাঁ বলল এটা শুনে। দবির মিয়া বসে দেখতে লাগলো শ্বাস আছে কিনা। তাই উনি শুভ্রর বুকে কান পাতল। তার নাকে হাত দিয়ে দেখলো শ্বাস চলছে, তবে আস্তে। এবার উনি খেয়াল করলো শুভ্রর বুকে দাগ আর রক্ত। উনি চট করে শুভ্রর শার্টের বোতামগুলো খুলে ফেলল। এবার সবাই চমকে গেল। শুভ্রর পেটে ছুরির গভীর আঘাত আর বুকেও গুলি লেগে গোল দাগ হয়ে আছে। দবির মিয়া চেঁচিয়ে বলে উঠল, তোরা খারায় কি দেখো, জুয়েলি ডাক্তার ডাক, পোলাডারে বাঁচানো লাগবে। কয়েকজন গিয়ে গ্রামের ছোট হসপিটালে ডক্টর নিয়ে আসে। ডক্টর এসে গুলিটা বের করে দেয় আর সাথে ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দেয়। একটা ক্রিম দিয়ে যায় ক্ষত জায়গায় লাগানোর জন্য। দবির মিয়া শুভ্রর সেন্স না আসায় বলে, পোলাডার হুশ আসে নাকি ডাক্তার? ওনার আঘাতটা অনেক গভীর। শহরে ট্রিটমেন্ট করলে না হয় বোঝা যেত, আর সঠিক ট্রিটমেন্ট মানে চিকিৎসায় ঠিকও হতো। কিন্তু গ্রামে এসব সম্ভব না, তাই ওনার সেন্স কবে আসবে জানি না। বলে ডক্টর চলে যায়। সবাই হতাশ হয় এভাবে শুভ্রকে দেখে। দবির মিয়ার বউ শুভ্রর যথেষ্ট খেয়াল রাখে, তবে ওনারা চিকিৎসা করাতে পারে না। এভাবে 1 বছর 4 মাস চলে যায়। শুভ্রর চেহারার নকশা ততদিনে পাল্টে গেছে। একদিন এই গ্রামের মোড়লের ছেলে আসে গ্রাম দেখতে। উনি এলে আগে দবির মিয়ার বাড়ি যায়। দবির মিয়ার বাড়িতে শুভ্রকে দেখে অবাক হয়ে বলে, ছেলেটা কে দবির? দবির মিয়া ওনাকে সব বলে। সব শুনে উনি বলে, ওর চিকিৎসা আমি করব, আমি ওকে শহরে নিয়ে যাব, প্রয়োজনে আমি ওকে বিদেশে নিয়ে যাব। দবির মিয়া শুভ্রর মাঝে অন্য কিছু দেখছিল। সবাইকে বলে উনি শুভ্রকে ডিরেক্ট লন্ডনে নিয়ে যায়। শুভ্রর নাম ওখানে বলে আবির রায়জাদা, কারণ ওনার ছেলের নামও আবির ছিল। আবির বিয়ে করে বউ নিয়ে আমেরিকা চলে গেছে আর বলে গিয়েছে কোনোদিনও ফিরবে না। লন্ডনে সঠিক চিকিৎসা পেয়ে 2 মাস পরেই শুভর সেন্স আসে। সেন্স আসার পর ও অবাক হয়ে চারদিকে তাকিয়ে বলে, এটা তো লন্ডন মনে হচ্ছে, আমি এখানে কি করে এলাম? তখনই ডক্টররা আর রাজন রায়জাদা কেবিনে আসে। রাজন রায়জাদা গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে বলে, আবির, আমার আবির। কে আবির? উনি শুভ্রকে সবকিছু বলে। সব শুনে শুভ্র কিছু বলতে গিয়েও থেমে যায়। কয়েকদিন পর শুভ্রকে উনি বাড়ি নিয়ে যায়। আয়নায় নিজেকে দেখে অবাক হয় শুভ্র। চেহারার হাল নেই কোনো, মুখ ভর্তি দাড়ি। শুভ্র এটাও জানে যে 1 বছর 6 মাস পর ওর সেন্স এসেছে। শুভ্র সেই রাতের কথা ভাবতে থাকে। আর এখানে বসেই শুভ্র গেম প্ল্যান সাজিয়ে ফেলে। বাংলাদেশে ফিরে আগে সেই গ্রামে যায়। গ্রামের মানুষদের নানানভাবে বুঝিয়ে ওকে শান্ত হতে রাজি করায় আর গ্রামের ভাষা শিখে নেয়। তবে শুভ্রকে এসব শেখাতে দবির মিয়ার বউয়ের নাকানি চুবানি খেতে হয়েছে। এখানে 15 দিন থেকেই ভাষা শেখে আর গ্রামের লোকের কাছে হয়ে যায় শান্ত মাহমুদ। কিছুদিন পর কোথা থেকে বিজলি আসে। তবে শুভ্র রাজন রায়জাদাকে কিছুই বলে না, ওনার কাছে আবির হয়ে থাকে। আর মাঝে মাঝে গ্রামে আসে এটা প্রমাণ করতে যে ও এই গ্রামের। এই ফাঁকে ও সব ডিটেলসও জেনে নেয়। গত 1 বছর 6 মাসে কি হয়েছে, রোজ কিভাবে পাল্টে গেছে সব কিছু। আর প্রথম শান্ত হয়ে রোজের সামনে যায়, পরে রকস্টার আবির রায়জাদা হয়ে। বর্তমান
শুভ্র সোফায় এভাবে থাকতে থাকতে ওখানে ঘুমিয়ে পড়ে। আবিরের বাবা রাজন রায়চাঁদ এসে শুভ্রকে এভাবে দেখে এসে বলে, দেখো ছেলে কাণ্ড, এভাবেই ঘুমিয়ে পড়েছে। উনি গিয়ে শুভ্রকে ডাকতে থাকে। শুভ্র আলসেমি ঝেড়ে উঠে বসে বলে, গুড মর্নিং ড্যাডি। গুড মর্নিং মাই সান। শুভ্র মুচকি হাসে ওনার কথায়। শুভ্র নেক্সট প্ল্যান করে রেখেছে, আর তাই এখনো আবির হয়ে আছে। শুভ্র রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে নিচে। এরপর দুজন একসাথে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট করতে করতে শুভ্র বলে, ড্যাড আমি লন্ডন যেতে চাই। হঠাৎ যেতে চাইছো? ইয়েস ড্যাড, ইটস আর্জেন্ট ফর মি। ওকে, 2 দিন ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ ড্যাড। খেলার গুটি পাল্টে গিয়েছে, এবার শুভ্র চৌধুরী তার আসল চালটা দেবে। রোজ মাত্র ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে সিগারেট ধরালো। তামান্না এসেছিল রোজকে ডাকতে। রোজের এরকম অবস্থা দেখে বলল, এসব কি রোজ? কোন সব? ঘুম থেকে উঠে সিগারেট খেতে হবে? আরে তুই জানিস না? কি জানবো? আমার দিনেই তো শুরু হয় সিগারেট দিয়ে। বলে হু হা করে হেসে দিল। যে হাসির মাঝে লুকিয়ে আছে বুক ফাটা চিৎকার আর কান্না। রোজ সিগারেট শেষ করে বলল, কেন এসছিস বল? তোর খুব কষ্ট হয় না? কিসের কষ্ট? আজও কি লুকাবো? আমি জানি তোর কষ্ট হয়, তোর অনেক বেশি কষ্ট হয়, যা প্রকাশ করছিস না। কিন্তু কেন রোজ? আমরা তো তোর পর না, তাই না? তুই কেন এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস? দাভাইয়ের জন্য কি তোর কষ্ট হয় না? হয়তো জানি, তাহলে কাঁদিস না কেন? রোজ উল্টো দিকে ঘুরে আছে। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ঠোঁটগুলো অসম্ভব কাঁপছে, যেন কিছু বলতে চাইছে, তবুও নিজেকে স্ট্রং রেখে বলল, বলে ওয়াশরুমে চলে গেল। তামান্নাও বড় একটা শ্বাস ছেড়ে চলে গেল। একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে নিচে এলো। হাতে বাইকের চাবি আজকে। কাউকে কিছু না বলে চলে গেল বাইক নিয়ে। মাথায় হেলমেট নেই আজকে। রাস্তার জ্যামে দাঁড়াতে হলো। পাশেই শুভ্র গাড়ি নিয়ে দাঁড়ানো। ওর চোখ গেল রোজের দিকে। গাড়ির গ্লাস কালো হওয়ায় ভেতর থেকে সব কিছু দেখা গেলেও বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যাবে না। রোজকে এভাবে দেখে শুভ্র রাগে শরীর জ্বলছে। শুভ্র গাড়ির কাছে খুশি দিয়ে বলল, এর শাস্তি তুমি পাবেই মিসেস চৌধুরী। জ্যাম ছাড়তে রোজ বাইক নিয়ে চলে গেল। রোজের পেছনে শুভ্রও গেল। আসলে রোজকে ফলো করছে শুভ্র, তবে রোজ বাইক নিয়ে শপিং মলে এলো, তাই শুভ্র সেখান থেকে চলে গেল। রোজ কয়েকটা প্যান্ট আর শার্ট কিনলো। হঠাৎ একটা গাউনে ওর চোখ আটকে গেল। সেদিকে মুচকি হেসে যেতে গিয়েও থেমে গেল। একবার নিজের দিকে তাকিয়ে মুখ কালো করে বলল, আমি তো এসব পড়ি না। তো এখন থেকে পড়ো। এখানেও তুমি? ইয়েস বেবি, আগেও বলেছি। শাট আপ, শুনতে চাইনি। ওকে বেবি। রোজ রেগে গজগজ করতে করতে চলে গেল। নীরব গিয়ে ওই গাউনটা কিনে নিল আর বলল, এটা তোমার পরতেই হবে। রোজ শপিং মল থেকে বাড়ি চলে আসে। রাতে ওখান থেকে একটা নীল শার্ট আর কালো প্যান্ট পরে। এরপর ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ক্লাবে গিয়ে আগে ড্রিঙ্ক করে। আজকে নীরব এখনো আসেনি। শুভ্র আগে থেকে সব কিছু ঠিক করে রেখেছে। শুভ্র চোখ দিয়ে ইশারা করতে একজন ওয়েটার রোজের ড্রিঙ্কে হালকা ড্রাগস মিশিয়ে দিল। রোজ সেটা না দেখেই ড্রিঙ্ক নিয়ে ডান্স ফ্লোরে চলে গেল। শুভ্র মুখে মাস্ক লাগিয়ে ডান্স ফ্লোরে এলো। এদিকে রোজ পুরো ড্রিঙ্ক শেষ করে ফেলেছে। একটু পরে রোজের কেমন অদ্ভুত লাগতে শুরু করলো। মাথাটা কেমন যেন ঘুরছে আর সব কিছু কেমন যেন ঝাপসা দেখছে। আস্তে আস্তে সেটা তীব্র হতে লাগলো। তখনই শুভ্র গিয়ে রোজকে কোলে তুলে দিল। রোজকে নিয়ে ক্লাবের একটা রুমে চলে গেল। রুমে এসে রোজকে বিছানায় শুয়ে দিল। নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেলল। রোজ ঝাপসা চোখে সেদিকে তাকালো আর তাকিয়েই চমকে গেল, কারণ ওর সামনে শুভ্র দাঁড়িয়ে আছে। রোজ চোখ বন্ধ করে মুছে আবারও তাকালো। না, ও ঠিকই দেখছে। রোজ হেলে দুলে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে বলল, শুভ্র, তুমি বেঁচে আছো? আমাকে দেখে খুশি হন? তুমি শুভ্রর ভূত নাও তো? শুভ্র রোজের ঘাড়ে কামড় দিল। রোজ ভ্যা ভ্যা করে খেতে বলল, তুমি একটু ভালোবাসো না আমাকে? কে বললো? অনেক ভালোবাসি। তাহলে আমাকে আদর করো।
পারবো না। রোজ নিজেই শুভ্রর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। শুভ্র এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। শুভ্র রোজকে নিয়ে বিছানায় গেল, আরও একবার হারিয়ে গেল দুজনার মাঝে। সকালে রোজের ঘুম ভাঙতেই রোজ নিজেকে রুমে পেল। রোজ মাথা ধরে উঠে বসলো, চারদিকে তাকিয়ে দেখলো এটা ওর রুম, কিন্তু রোজের মনে আছে ও ক্লাবে ছিল, তাই বলল, আমি এখানে কি করে এলাম? আরে তুই বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলি নাকি? এই ওই নীরব না কি যেন নাম, সেই ভাইয়াটা তোকে দিয়ে গিয়েছে। রোজ ভাবতে লাগলো কালও তো বেশি ড্রিঙ্ক করেনি, তাহলে কেমন ঝাপসা ঝাপসা কি যেন মনে পড়ছে, বাট সবটা মনে করতে পারছে না। রোজ আর বেশি চাপ নিল না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এভাবেই দিন কাটতে লাগলো। সেই রাতের পর শুভ্র লন্ডন চলে গিয়েছে। 2 মাস পর ইদানিং রোজ কিছু খেতে পারছে না। সব কিছুতে কেমন গন্ধ গন্ধ লাগে ওর কাছে, আর কিছু খেলেই বমি করে দেয়। শরীরটাও খুব উইক লাগে। রোজ ভেবেছে হয়তো এত ড্রিঙ্ক করে তাই। গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হতেই মাথাটা চক্কর দিল। রোজ সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। রোদ এসেছিল রোজকে ডাকতে, আর এসে রোজকে এভাবে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল। রোদ সবাইকে ডেকে রোজকে কোলে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে ডক্টরকে কল করলো। ততক্ষণে নিজেরা রোজের সেন্স আনার চেষ্টা করলো, কিন্তু রোজের সেন্স আসছে না। ডক্টর এসে রোজকে চেক আপ করে বলল, এই সময় এরকম হয়ে থাকে। এই সময় মানে? আরে উনি 2 মাসের প্রেগনেন্ট। সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। রোজের সেন্স আসায় রোজও শুনল। রোজ লাফ দিয়ে উঠে বসে পড়ল। এইসব আপনি কি বলছেন? থ্যাংক ইউ ডক্টর, এবার আপনি আসুন। ডক্টরের ফিস দিয়ে ডক্টরকে পাঠিয়ে রোজকে বিছানা থেকে নামিয়ে বলল, এই সন্তান কার রোজ? রোজের নিজের এখনো কিছু মনে পড়েনি। ও আর কি বলবে? আর এসবটাই শুভ্র সিসি ক্যামেরায় দেখছে আর হাসছে। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, মনে পড়ে যাবে রেড রোজ, মনে পড়ে যাবে। এবার তুমি আমাকে খুঁজবে, খুঁজতে তোমাকে হবে নিজের সন্তানের জন্য। শুভ্র পাগলের মতো হাসতে হাসতে আবার ল্যাপটপে চোখ রাখল। রোজ নিজেও কিছু বুঝতে পারছে না, কারণ ওই রাতের কোনো কথা ওর মনে নেই। রোজ মাথা চেপে ধরে বসে পড়ল, মনে করার চেষ্টা করছে। তামান্না রোজের পাশে বসে বলল, রোজ তোর কি মনে নেই? রোজ আচমকাই কেঁদে দিল। সবাই মহা অবাক হয়ে তাকিয়ে আছে। যে মেয়েকে 2 বছরে কেউ কাঁদতে দেখেনি, আজকে হঠাৎ সে কাঁদছে কেন? রোজ হাত জোর করে বলে উঠল, তোমরা একটু আমাকে একা থাকতে দেবে? রোদ হন হন করে বেরিয়ে গেল। বাকিরাও আস্তে আস্তে চলে গেল। রোজ পেটে হাত দিয়ে বসে আছে। রোজ চোখ বন্ধ করে ফেলল। কেমন ঝাপসা কিছু ভাসছে চোখের সামনে। রোজ মাথায় হাত দিয়ে চেপে ধরল। মাথাটা কেমন যেন খুব ব্যথা করছে। ধীরে ধীরে সেই রাতের সবকিছু মনে পড়ে গেল। রোজ ধপ করে চোখ খুলে ফেলে। স্পষ্ট যেন সবটা চোখের সামনে ভাসছে। রোজের চোখ ছলছল করছে। অস্ফুট আওয়াজে মুখ থেকে বেরিয়ে এলো, শুভ্র, এটা কি করে হতে পারে? তার মানে শুভ্র বেঁচে আছে? ইচ্ছে করে আমার সামনে আসছে না, আরো ইচ্ছে করে এমন করলো। কিন্তু কেন এমন করছে ও? কোন ভুলে শাস্তি দিচ্ছে আমাকে? রোজ আর কিছু ভাবতে পারছে না। মাথাটা মনে হয় এবার ছিঁড়ে যাবে। রোজ একটা সিগারেট ধরালো। সিগারেটটা মুখে দিতে গিয়েও থেমে গেল। থেমে গিয়ে পেটে হাত দিয়ে বলল, কেন এলি তুই? কেন এসছিস বল? আমাকে জ্বালতে এসছিস? যেভাবে তোর বাবা আমাকে জ্বালিয়েছে, পুড়িয়ে ছাই করে দিয়েছে, সেভাবে আমি আর কত সহ্য করব বলতে পারিস? আরে আমিও একটা মানুষ, আমারও কষ্ট হয়। আমি সত্যি আর পারছি না রে। এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। রোজ এসব কি বললো? আমি ওকে জ্বালিয়েছি? আর ও এসব কি বললো? ওকে সত্যি জানে না ওর অপরাধ কি? ও আমাকে মারতে চেয়েছিল সেটা ভুলে গেল। আজও আমার বুকে পেটে সেই আঘাত আছে, আর ও বলছে ওর কি অপরাধ। শুভ্র ল্যাপটপ রেখে জানালার কাছে গেল। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে কাউকে ফোন দিয়ে বলল, আজই বাংলাদেশে ফিরবো আমি। সব রেডি রাখো ড্যানি, সময় এসে গিয়েছে মুখোমুখি হওয়ার। তুই কি এটা ঠিক করলি ভাইয়া? নীরব, তুই ভালো করে জানিস আমি কেন এসব করছি। তাই বলে নিজের বেবিকে কেলার গুটি বানাবি? শুভ্র কিছু বলল না, শুধু হাসলো। নীরবও আর কিছু বলল না। হ্যাঁ, নীরব শুভ্রর চাচাতো ভাই। আর নীরব কেন শুভ্রকে শত্রু ভাবত সেটা পরে জানবেন। রাত 8টা বাজে।
রোজ গাড়ির উপর বসে আছে, হাতে আজকে মদের বোতল নেই, চুপচাপ রাস্তার পাশে গাড়ি নিয়ে বসে আছে। আচমকা চিৎকার করে কেঁদে উঠল। রোজের চিৎকারে মনে হচ্ছে আকাশ বাতাসও কাঁপছে। রোজ চিৎকার করে কেঁদে বলল, কেন হলো এমন বলো? আমার সাথে এমন কেন হলো? আমার জীবনটা কেন এরকম হয়ে গেল? আমার বুকের ভেতর অসহ্য ব্যথা হচ্ছে, দম বন্ধ হয়ে আসতে চাইছে, মনে হচ্ছে আমি যেন মরে যাচ্ছি। আমার কি দোষ ছিল আল্লাহ? কেন বিনা দোষে আমাকে শাস্তি পেতে হলো? স্বপ্ন দেখা কি পাপ? কাউকে বিশ্বাস করা কি অন্যায়? কাউকে ভালোবাসা কি ভুল? তাহলে আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? আমি কোন অন্যায়ের শাস্তি পাচ্ছি? আমি কোন ভুলের শাস্তি পাচ্ছি? আমি তো স্বপ্ন দেখে পাপ করিনি, আমি তো বিশ্বাস করে অন্যায় করিনি, আমি তো ভালোবেসে ভুল করিনি। তাহলে কেন কেন আমার জীবন এলোমেলো হয়ে গেল? এত কষ্ট কি আমার প্রাপ্য ছিল? ভাগ্য আমাকে নিয়ে কেন খেললো? কেন? রোজ গাড়ি থেকে নেমে বসে পড়ল। এরপর পেটে হাত দিয়ে বলল, ওরই বা কি দোষ? ও কেন বাজে কথা শুনবে? কে বিশ্বাস করবে ও শুভ্র চৌধুরীর সন্তান? সবাই জানে শুভ্র চৌধুরী মৃত। কেন ওর বাবা ওকে শাস্তি দিতে চাইছে, নাকি আমাকে দিতে চাইছে শাস্তি? যদি তাই হয় তাহলে আমি জানতে চাই কোন ভুলের শাস্তি আমি পাচ্ছি। শুভ্র লন্ডন থেকে চলে এসেছে আর এখান দিয়ে যাচ্ছিল। রোজের বলা সব কথাই ও শুনেছে। এবার শুভ্র শকড হয়ে বসে আছে, ওর মাথায় কিছুই ঢুকছে না। রোজ কেন বলছে যে কোন ভুলের শাস্তি? শুভ্র নিজেকে শক্ত রেখে চলে গেল। রোজ ওখানে কতক্ষণ থেকে বাড়ি ফিরে এলো। 2 দিন পর সকালে রোজ বসে খাচ্ছে। প্রতিদিন ঠিকমতো না খেলেও আজকে খাচ্ছে। খাওয়া শেষ করে উঠেই রোদ বলল, আজকে তোর আমাদের সাথে নিজেদের বাড়ি যেতে হবে। নীরবকে কি করেছিস তুই? ভুলে যাচ্ছিস কেন? আমি আর বাবাই বিজনেস করি, ওর বাড়িতে বিজনেস পার্টি আছে। এখন আবার কোন বিজনেস পার্টি? আরে এখানে সব বিজনেস পার্টনাররা থাকবে, আর তোর ভাইয়া নীরবের বিজনেস পার্টনার। রোজ ও বলে চলে গেল। রাতে সবাই মিলে নীরবদের বাড়িতে এলো। পুরো বাড়ি লাইটিং করেছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। রোজকে দেখে নীরব এসে বলল, আমি তো ভাবতেই পারছি না তুমি আসবে। রোজ কিছু না বলে আরেক পাশে চলে গেল। সবাই সবার সাথে কথা বলছে, তবে এখানে বেশি মানুষ নেই বললেই চলে। এর মাঝে সাদা লাইট বন্ধ হয়ে নীল লাইট জ্বলল আর স্টেজের মতো সাজানো ওখানে টিভি রাখা। স্টেজে একটা ছেলে দাঁড়িয়ে আছে যাকে চেনা যাচ্ছে না, মুখে মাস্ক থাকায়। ছেলেটা গিটার নিয়ে এসে সুর তুলল। এতটুকু গাইতেই টিভিতে রোজ আর শুভ্রর প্রথম দেখার ছবি ভেসে আসলো। রোজ হাঁ করে সেদিকে তাকিয়ে আছে, সাথে রোজের পরিবারের সবাই। তবে নীরব এক ফোঁটা অবাক হচ্ছে না। তখনই রোজ আর শুভ্রর বিয়ের ছবি ভেসে উঠল। টিভিতে একের পর এক ছবি দেখাচ্ছে আর প্রত্যেকটা ছবি রোজ আর শুভ্রর। রোজ স্টেজে যেতে গেলে নীরব ধরে ফেলল। রোজ রেগে নীরবকে বলল, নীরব, আমার হাত ছাড়ো। আজ না ভাবি। ভাবি মানে? এসব কি বলছো তুমি? একটু ওয়েট করো, আজ সব জেনে যাবে। রোজের মাথায় কিছুই ঢুকছে না। এসব ছবি এখানে টিভিতে কি করে এলো? আর স্টেজের ছেলেটাই বা কে? এরপর টিভিতে ভেসে এলো সেই 2 বছর আগের রাতের ছবি, যে রাতে রোজ শুভ্রকে খুন করতে চাইছিল। এটা দেখে রোজের মাথায় আকাশ ভেঙে পড়ল। এবার দেখালো রোজ শুভ্রর পেটে ছুরি ঢুকিয়ে দিচ্ছে। এরপর শুভ্রকে
ব্রিজের কাছে দাঁড় করিয়ে ওর বুকে গুলি চালিয়ে দিল। এরপর নিজ হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল। রোদ আর তামান্না তো জাস্ট শকড। রোজের আগামাথা বুঝতে পারছে না। ও এক দৌড়ে স্টেজে চলে গেল, গিয়ে ছেলেটার মাস্ক টেনে খুলে ফেলল। এবার তো সবার চোখ বেরিয়ে আসার উপক্রম। রোজ অবাক হয়ে তাকিয়ে আছে। স্টেজে আর কেউ নাই, বরং শুভ্র। রোজ অবাক হয়ে বলল, শুভ্র, তুমি? শুভ্র টিভি বন্ধ করে দিল, সাথে সাথে সাদা লাইট জ্বলে উঠল। রোজ তাকিয়ে দেখলো এখানে সবাই ওর পরিচিত। ওর পরিবারের লোকজন নীরব আর শুভ্র, এছাড়া আশেপাশে আর কেউ নেই। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, ইয়েস, ইটস মি, শুভ্র চৌধুরী। আরে ওয়েলকাম তো করো হামারা। স্টেজ থেকে নেমে নীরবের কাছে গিয়ে বলল, তো খুব তো বলেছিলি তুই যে ভাইয়া ঠিক টাইমে আসতে পারবি না, এবার দেখলি তো কেমন এন্ট্রি মারলাম। সুপার ভাইয়া। সবার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। রোদ এগিয়ে এসে বলল, শুভ্র, তুই বেঁচে আছিস? আর টিভিতে এইসব কি দেখালি? শুভ্র রোদকে দেখে বলল, যা দেখলি সেটাই ঠিক। রোজ তোকে মারতে চেয়েছিল দা ভাই। সবটা তো তোরা নিজেরাই দেখলি। ওয়াও শুভ্র, কি চাল চলেছো তুমি! টিভিতে তো সবাইকে সবটা দেখালে, তা তুমি যে ভাইয়াকে মারতে চেয়েছিলা, 2 বছর আগে এয়ারপোর্ট থেকে ফেরার সময় তুমি ওকে গুলি করেছিলে, সেই ছবি এখানে কেন নেই? নাকি নিজের আসল চেহারাটা লুকোতে চাইছো? এটা নেই কেন বলো? আমি রোদকে মারতে চাইছি মানে? আমি ক্রেজি রোজ, আমি রোদকে কেন মারতে চাইনি? শুভ্র, তুই কি বলছিস? তুই তো আমাকে গুলি করেছিলি, এটাও বলেছিলি তুই মাফিয়া। এটা আমি জেনে গিয়েছিলাম, আর তাই তুই আমাকে মারতে চাস। ওই দিন কত তারিখ ছিল? আগস্ট 7 তারিখ। হ্যাঁ, খুন আমি 7 তারিখে করেছিলাম, তবে সেটা আমি আর নীরব মিলে করেছিলাম, আমাদের বড় চাচু আরহান চৌধুরীকে। সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, কারণ ওই লোকটা পাপী, আর আমরা ওনাকে শাস্তি দিয়েছি। কি প্রমাণ আছে তোমার কাছে? ওই দিন তুমি তোমার চাচ্চুকে মেরেছো। নীরব, তোর ফোনটা দে তো, তুই তো আবার কাউকে মারলে তার ভিডিও করিস। নীরব ওর ফোন নিল। শুভ্র সবাইকে একটা ভিডিও দেখালো, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শুভ্র আর নীরব খুন করছে, আর ভিডিওতে বছর সহ মাস এবং তারিখও আছে। রোজ তাচ্ছিল্য স্বরূপ হেসে বলল, তাহলে তুমি কি? তোমরা 2 ভাইও তো পাপী, তোমরাও তো খুনি মাফিয়া। আমরা আমরা খুন করি, কিন্তু এমন মানুষদের খুন করি যাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই, যারা বেঁচে থাকলে সমাজ নোংরা হবে। তারপরেও তুমি একজন খুনি, তুমি একজন মাফিয়া, এটা পাল্টে যাবে না। আর সাথে তোমার ওই ভাই নীরব। হ্যাঁ, যেমন আমাদের অতীত পাল্টে যাবে না, যেমন আমরা আমাদের আম্মু বাবাকে ফিরে পাবো না দিদাকে, ঠিক তেমন। মানে? কেউ খুনি হয়ে জন্মায় না রোজ, আমিও খুনি হয়ে জন্মাইনি, আর না তো মাফিয়া হওয়ার কোনো ইচ্ছে আমার ছিল। আম্মু বাবাই দিদাকে নিয়ে খুব ভালো ছিলাম আমরা 2 ভাই। নীরবের আম্মু আর বাবাও ছোট থাকতেই মারা গিয়েছে। সব সম্পত্তি আমার বাবার নামেই ছিল। বাবাই নাম করা বিজনেসম্যান ছিল। আমার বয়স যখন 16 বছর, নীরবের বয়স তখন 14 বছর। একদিন আমি আর নীরব ঘুরতে গিয়েছিলাম, কারণ আমরা মাঝে মাঝেই ঘুরতে যেতাম। বাড়ি এসে দেখলাম আম্মু আর বাবাই ফ্যানের সাথে ঝুলছে, আর দিদা রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে আছে। আমরা বাড়ি ঢোকার পর একটা গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল। নিজের পরিবারকে এইভাবে দেখে মুহূর্তেই দুনিয়াটা থমকে গিয়েছিল। নীরবকে আমার আম্মু আর বাবাই নিজের সন্তানের মতো ভালোবাসত। সেদিন গলা জড়িয়ে ধরে 2 ভাই চিৎকার করে গিয়েছিলাম। আমাদের চিৎকার শোনার জন্য সেদিন কেউ ছিল না। আমরা চিরতরে এতিম হয়ে গেলাম। হয়তো সেদিন আমাদের কান্নায় সব থমকে গিয়েছিল। এর মাঝে আরহান চাচ্চু এসে হাজির হন। আমাদের অনেক সান্ত্বনা দিলেন উনি। সবার লাশ দাফন করার পর চাচ্চু আমাদের কাছে এসে বলল, এই পৃথিবীতে ভালো মানুষের দাম নেই, আমাদের যারা এতিম করেছে তাদের যেন আমরা শাস্তি দিই, আর তার জন্য আমাদের গান হাতে নিতে হবে। তখন থেকেই প্রতিশোধের নেশাটা মাথায় চড়ে গিয়েছিল। চাচ্চুর কথা মতো চলে এলাম অন্ধকার জগতে। চাচ্চুর সাথে মাফিয়াদের কানেকশন ছিল। চাচ্চু হয়তো ভাবতে পারেনি আমি মাত্র 22 বছর বয়সে সবার লিডার হয়ে যাব, আর বাবার বিজনেস আমি এত ভালো করে সামলাবো।
যখন মাফিয়া জগতের লিডার আমি হয়ে গেলাম আর বিজনেস জগতেও আমার নাম হলো, সেটা ওনার সহ্য হয়নি। উনি নীরবকে সরিয়ে নিল। নীরবের কানে বিষ ঢাললো বাবাই। ওর বাবাইকে মেরেছে সম্পত্তির জন্য, আর নীরব সেটা বিশ্বাসও করে দিল, কারণ সব সম্পত্তি বাবাইয়ের নামে ছিল। নীরব আমার বিপক্ষে চলে গেল, কিন্তু ভালোবাসাটা ছিল, তাই কখনো আমার ক্ষতিও করেনি। আর 2 বছর আগেই আমরা জেনেছিলাম আমাদের এতিম করেছে ওই আরহান, তাই সেদিন আমরা ওনাকে মেরে ফেলি। আর এই 6 মাস যে নীরব তোমার পিছু ঘুরঘুর করতো, ওরা আসলেও তোমাকে দেখে দেখে রাখতো আমার কথাই। আর এই 6 মাস নীরবই আমাকে হেল্প করেছে। তুমি এরকম কি করে হয়েছো সেটাও আমি জানি, তোমার ভার্সিটির বাজে ফ্রেন্ডের চক্করে পড়ে। কিন্তু তুমি কি করে ভাবলে যে আমি রোদকে মারতে চাইবো? শুভ্রর কথা শুনে সবাই কেঁদে ফেলেছে। শুভ্রর প্রশ্ন শুনে রোজ বলল, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে খুন করতে চাইবো? মানে? ওটা আমি ছিলাম না শুভ্র, আমি জানি না ওটা কে ছিল। তার মানে এই পুরোটা কারো প্ল্যান? প্রথমে আমি সেজে রোদকে গুলি করা, তারপর রোজ সেজে আমাকে মারতে চাওয়া। আসলে আমাদের ভুল বোঝানো হয়েছে। শিট, এত বড় খেলাটা কে খেলতে পারে? আমি এখন সেটা ভাবছি। আই থিঙ্ক নো, আই এম শিওর আমি বুঝতে পেরেছি। এবার আমি সবার সামনে আনবো ওদের। কিন্তু এত কিছুর পরেও এটা উল্টে যাবে না যে তুমি এই খেলায় নিজের সন্তানকে গুটি বানাতে চেয়েছো। জাস্ট শাট আপ রোজ, তুমি ভাবলে কি করে আমি এটা করবো? আরে আমার এমন করে ইচ্ছে থাকলে তুমি প্রেগনেন্ট জেনে আমি বাংলাদেশে আসতাম না। আমাকে দেখানো হয়েছে তুমি আমাকে খুন করতে চেয়েছো, তবুও আমি তোমাকে ভালোবেসেছি। আর আমি এমন করেছি যাতে তুমি আমাকে না ছাড়তে পারো, যাতে তুমি নিজে আমাকে চাও। আমার যদি কোনো খারাপ ইন্টেনশন থাকতো তাহলে আমি লন্ডনেই থেকে যেতাম। আর সবাই তোমাকে খারাপ বলতো, কারণ তোমার কাছে কোনো প্রমাণ ছিল না যেটা দিয়ে তুমি বলতে পারতে যে তোমার পেটে আমার সন্তান। কারণ সবার কাছে আমি মৃত। আমি আজও তোমাকেই ভালোবাসি, আর আমি আমার সন্তানকেও ভালোবাসি। তুমি কোনোদিন আমাকে বোঝোনি আর বুঝবেও না। আমার জায়গায় তুমি থাকলে কি করতে বলো? যদি তুমি জানতে যে আমি তোমাকে মারতে চাই, তাহলে তুমি কি করতে বলো? রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র ওখান থেকে বেরিয়ে চলে গেল। রোজ সেখানেই ঠায় দাঁড়িয়ে আছে। ওর কানে শুভ্রর বলা কথাটা বাজছে, তুমিও কোনোদিন আমাকে বোঝোনি আর বুঝবেও না। রোজ হঠাৎ নিচে বসে পড়ল। তামান্না রোজের পাশে গিয়ে বসলো। দাভাই তোকে অনেক ভালোবাসে রোজ, এরকম একজনকে জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার। কিন্তু তুই পেয়েছিস, তাকে আগলে রাখ। আর ভুলে যাস না, তোর সন্তানের বাবা কিন্তু দাভাই। রোজ হাউ মাউ করে কেঁদে দিল। তামান্নাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমিও তো শুভ্রকে ভালোবাসি। এই 2 বছরে এমন একটা দিন নেই যেদিন শুভ্রর কথা ভেবে কাঁদিনি। কি বলছিস রোজ? জানিস ভাইয়া, আমি নেশা করতাম শুধুমাত্র কষ্ট থেকে মুক্তি পেতে, কিন্তু তবু আমি পারিনি ভুলতে। তোদের কাউকে আমি বুঝতে দিতাম না, আর তোরাও কখন আমাকে বুঝিসনি। সবার চোখে আমার এভাবে বদলে যাওয়াটা পড়তো, কিন্তু বদলে যাওয়ার কারণটা কেউ খোঁজেনি। হ্যাঁ, আমার ভার্সিটির ফ্রেন্ডরা আমাকে সব করতে বলেছে, কিন্তু ওরা তো আমাকে মারপিটও শিখিয়েছে। এগুলো তো ভালোই হয়েছে আমার জন্য। জানিস তো, রাতের আধারে বুক ফাটা চিৎকার কারোর কানে পৌঁছয় না, তাই আমার কান্না তোরা কেউ দেখিসনি। তামান্না, তুই বলতি না তোর দাভাই মরে যাওয়ার কথা শুনে আমি কাঁদিনি? আরে তুই তো জানিসও না, বরং ওই দিনের মতো আমি জীবনে কোনো দিন কাঁদিনি। আমিও তো ভালোবাসি শুভ্রকে। সবার চোখ দিয়েই পানি পড়ছে। নীরব অবাক হয়ে মনে মনে বলল, এটা ভাইকে বলতে হবে। রোজ চোখ মুছে উঠে বসলো। বাড়ি যাওয়ার আগে নীরবকে বলল, তুমি যদি শুভ্রর চাচাতো ভাই হও, তাহলে তো তোমার নাম নীরব চৌধুরী, তাই না? তো তুমি কেন বলতে যে তোমার নাম নীরব খান? আসলে আমি রেগে বলতাম, আর এই 6 মাস প্ল্যান মাফিক ভাইয়ের কথাই বলছি। রোজ আর কিছু বলল না। সবাই নীরবকে বলে চলে এলো। নীরব সোফায় বসে বলল, এবার মেন শত্রুকে খুঁজতে হবে। কে বা কারা ভাইয়াকে মারতে চায়, আর তারা রোজাকে বা কেন ফাঁসালো? এর মাঝে কেউ নীরবকে ডাকতে ডাকতে ভেতরে এলো। সেদিকে তাকিয়ে নীরবের চোখ মনে হচ্ছে বেরিয়ে আসবে। নীরব হাঁ করে তাকিয়ে থেকে বলল, তুমি এখন এখানে? ইয়া বেবি। তুমি এখানে কি করছো রাহি? রাহি হচ্ছে মেয়েটার নাম।
রাহি নীরবের গলা জড়িয়ে ধরে বলল, তোমাকে খুব মিস করছিলাম বেবি। শেট আপ অ্যান্ড ডোন্ট কল মি বেবি। তোমার আমাকে দেখে বেবি লাগে? তাহলে কি রোজ বেবি? তুমি এই রাতে এখানে কেন এসেছো? ড্যাডির সাথে রাগ করে এসেছি। ড্যাডি আমাকে একটুও ভালোবাসে না। বলে নীরবকে জড়িয়ে ধরল। নীরব মোচড়া মুচড়ি করে বলল, আরে আরে কি করছো? আমাকে জড়িয়ে ধরলে কেন? রাহি ছাড়ো আমাকে প্লিজ। না, ছাড়বো না তোমাকে। আমি আজকে এখানেই থাকবো। এসব কি বলছো? হ্যাঁ, তুমিও আমাকে ভালোবাসো না? আরে সেটা না। তাহলে ভালোবাসো? বলে নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। নীরব মিটিমিটি হাসছে রাহিকে দেখে। শুভ্র নিজের বাড়ি বসে আছে। এতদিন ড্যানি জানতো শুভ্র বেঁচে আছে, তবুও কিছুদিন আগে জেনেছে। শুভ্র ভাবছে কাল আবিরের বাবার কাছে যাবে, আর তাকে গিয়ে আগে সবটা জানাতে হবে, এরপর আসল শত্রুদের ব্যবস্থা নেবে। সবাই শুভ্রকে দেখে খুব খুশি হয়েছে। শুভ্র রাগী হলেও বিনা কারণে কখনো কাউকে কিছু বলেনি। ড্যানি এসে বলল, স্যার আমি খোঁজ নিয়েছি। কোথায় আছো? আপনার ধারণা ঠিক ছিল, ও বাংলাদেশে আছে এখন, তবে শুনেছি 4 দিন পর আমেরিকায় যাবে। এবার ও সেখানে যাবে যেখানে আমি পাঠাবো। ড্যানি চলে গেল। শুভ্র 1 কাপ কফি নিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ল্যাপটপে দেখছে রোজ কি করছে। রোজ বিষণ্ণ মন নিয়ে বসে আছে। মনের আকাশে এতদিন যে মেঘ জমেছিল, সেই মেঘ থেকে আজকে যেন বৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে রোজের জানা নেই। চোখগুলো বারবার ভরে আসছে, আর রোজ চোখ মুছতে মুছতে ব্যস্ত হচ্ছে বারবার। পেটে হাত দিয়ে বসে আছে। শুভ্র এসব ল্যাপটপে দেখলো, এরপর বেরিয়ে গেল গাড়ি নিয়ে। রোজ এখনো একইভাবে বসে আছে। এর মাঝে রুমে তামান্না এলো, কোলে মেঘ। তামান্না এসে রোজকে ডেকে বলল, রজনীগন্ধা খাবি না সোনা? আমার এখন খিদে নেই রে। নিজের বেবির জন্য তো খেতে হবে। আমার এখন কিছুই ভালো লাগছে না তামনি। এই মেয়ে, এত জোরে বলল মেঘ ভ্যা ভ্যা করে কেঁদে দিল। রোজ আর তামান্না কেঁপে উঠল। তামান্না তাড়াতাড়ি মেঘকে কোলে নিল। এরপর তাকিয়ে দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। আসলে শুভ্র মেঘকে দেখেনি। রোজ শুভ্রকে দেখে বলল, তুমি? শুভ্র রুমে এসে মেঘকে আগে কোলে নিল। মেঘ শুভ্রর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শুভ্র মুচকি হেসে বলল, কি রে বেটা, আমাকে চিনতে পারছো না? অবশ্য চিনবে কি করে বলো? তোমার চুড়েল বিবি কখনো কি আমার ছবি দেখিয়েছে? এই তুমি কাকে চুড়েল বলছো? তোমার আরেকটা বোন আছে? মানে আমার আরেকটা বোন কোথা থেকে আসবে? তাহলে তো তোমাকেই বলছি। রোজ রাগে ফুসফুস করছে। মেঘ একবার রোজ আর একবার শুভ্রর দিকে তাকাচ্ছে। বাবা, শুভ্র তুমি মেঘকে এত অনেকক্ষণ রেগে আছো আদর কেন? করে বলল, রোজ রেডি হয়ে যাও, রেডি হব মানে? তোমাকে নিতে এসেছি। এই রাতে? হ্যাঁ রে, এক্ষুনি যাবো। আজকে থেকে কাল যাও, এত রাতে কোথাও যাওয়া হচ্ছে না। এরপর সবার জোরাজোরিতে থেকে গেল শুভ্র। তবে রোজের সাথে কথা বলেনি। সারা রাত ফোনে কি যেন করেছে। আর রোজ চোরের মতো শুভ্রকে দেখেছে। সকাল হতেই শুভ্র বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। চলো। এইসব কি? কি? এই শার্ট প্যান্ট পাল্টে এসো। আমার তো আর কিছু নেই, আমি এসব পড়ি সবসময়। রাতে দেখেছিলাম তোমার কাছে, কি আছে এটার মধ্যে? রোজ প্যাকেটটা খুলে অবাক হয়ে গেল, কারণ এটার মধ্যে শপিং মলে দেখা সেই গাউনটা। রোজ অবাক হয়ে বলল, এটা? শুভ্র কিছু না বলে নিচে চলে গেল। রোজ মুচকি হেসে গাউনটা পরে নিল। আয়নায় নিজেকে দেখে রোজের চোখে পানি চলে এলো। কতদিন পর এইসব ড্রেস পরলাম। শুভ্রই আমার জীবনের সব, আর তাই তো আমার জীবন আগের মতো হয়ে যাচ্ছে। রোজ একটু সেজে নিচে এলো। সবাই অবাক হয়ে রোজকে দেখছে। 2 বছর পর আজ এমন ড্রেস পরেছে রোজ। রোজের আম্মু তো কেঁদেই দিয়েছে। শুভ্রর হাত ধরে বলল, এই 2 বছর মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, তুমি আর ওকে কষ্ট পেতে দিও না বাবা। ও যাতে কষ্ট না পায় তাই তো ওকে নিতে এসেছি। সবাইকে বলে ওরা চলে গেল। ব্রেকফাস্ট করতে বলেছিল শুভ্র, বলেছে ওর কাজ আছে। শুভ্র রোজকে নিয়ে রাজন রায়জাদার বাড়ি এলো। রোজ চিনতে না পেরে বলল, এটা কোথায় নিয়ে এলে? নাও বলছি সব।
রোজও সিট বেল্ট খুলে নেমে এলো। শুভ্র রোজের হাত ধরে ভেতরে নিয়ে গেল। রাজন রায়জাদা নিউজ পেপার পড়ছিল। শুভ্রকে দেখে অবাক হয়ে বলল, আবির তুই? কি আবির? ড্যাডি তুমি কেমন আছো? তোকে পেয়ে ভালো হয়ে গেছি। ওকে, শুভ্র কিছু বলার আগেই বলল, আমার বৌমা নাকি? তা নাম কি? ঠিকানা দে, বিয়ের বস্তা পাঠিয়ে দিব। ও আমার ওয়াইফ মিসেস রোজ চৌধুরী। তোর বউ মানে? আর তোর বউ হলে চৌধুরী কেন হবে? শুভ্র এবার সবটা বলল ওনাকে। সব শুনে উনি ছল ছল চোখে তাকালো। তুই কি আমায় ভুলে যাবি আবিরের মতো? কখনো না, আমি সব জানি। আমি তোমাকে ছেড়ে বউনি আমেরিকা যাচ্ছি। ওকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো ড্যাড। এরপর ওরা আরো কিছুক্ষণ থেকে চলে গেল। শুভ্র রোজকে রুমে রেখে বলল, লিসন, ঠিক টাইমে খেয়ে নিও, আমার আসতে একটু দেরি হতে পারে। বলে যেতে গেলেই রোজ ডাক দিল। শুভ্র পেছনে তাকিয়ে বলল, কিছু বলবে? তুমি আমার উপর রেগে নেই তো? এই একটা জায়গাতেই তো আমি উইক, আর সেটা হচ্ছে তুমি যাই করো না কেন আমি তোমার উপর রেগে থাকতে পারি না। বলে শুভ্র চলে গেল। রোজ আজকে শান্তির নিঃশ্বাস ছাড়ছে। শুভ্র একটা রেস্টুরেন্টে গেল, সাথে নীরবও আছে। ভাইয়া এবার কি করবে? ওকে জিন্দা দাফন করে দেবো আমি। এর মাঝেই চোখ গেল একটু দূরের টেবিলে। শুভ্র সেদিকে তাকিয়ে শকড হয়ে গেল, কারণ সেখানে ওর শত্রুর সাথে সাফিয়া বসে আছে। শুভ্র এতক্ষণে সবটা বুঝতে পারছে। ওর কাছে এবার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। শুভ্র নিজের গার্ডদের ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই গার্ডরা চলে এলো। শুভ্র রেস্টুরেন্টে সবার সামনে সামির আর সাফিয়াকে নিয়ে গেল। শুভ্রর আরহান চাচুর ছেলে সামির, মানে শুভ্রর আরেক চাচাতো ভাই। শুভ্র ওদের আটকে রেখে বাড়ি গেল। বাড়ি এসে গলা ফাটিয়ে রোজকে ডাকতে গেল। শুভ্রর এমন ডাকে রোজ ভয় পেয়ে নিচে এসে বলল, কি হয়েছে শুভ্র? আমি জেনে গিয়েছি ওরা কারা। কারা? আমার কাজিন সামিরা, তোমার কাজিন সাফিয়া। এসব কি বলছো তুমি? শুভ্র কিছু না বলে রোজকে গোডাউনে নিয়ে এলো। এখানে এসে রোজ একটু ভয় পেয়ে গেল। রোজকে নিয়ে শুভ্র সাফিয়ার সামনে গিয়ে বলল, তো মিসেস সাফিয়া, সত্যিটা কি এমনি বলবেন নাকি আমাকে দায়িত্ব নিতে হবে? কোন সত্যি? ওকে, কোনো ব্যাপার না ড্যানি। সাথে সাথে ড্যানি লোহার শিক নিয়ে এলো, যেটা পুড়িয়ে লাল করা হয়েছে। লোহার শিকটা দেখে সাফিয়া বলল, বলছি, সব বলছি। সেদিন রোজ না, ওটা আমি ছিলাম রোজের রূপে। আসলে রোজের মুখোশ পরা আমি ছিলাম। আমার জিদ তো সেদিনই চেপেছিল, যেদিন রোজ আমাকে তোমার থেকে দূরে থাকতে বলল, আর তুমি মলে সবার সামনে আমাকে ইনসাল্ট করলে। আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে এর প্রতিশোধ আমি নেবই। ধীরে ধীরে এই ভাবনাটা তীব্র হলো, আর হঠাৎ সামিনের সাথে দেখা হলো। ও বলল তোমরা ওর বাবাকে মেরে ফেলেছো, তাই ও তোমাদের শাস্তি দিতে চায়। সামির আগে থেকেই শুভ্রকে কিভাবে কাবু করবে ভাবছিল, আর রোদ ভাইয়াকেও সামিরই গুলি করেছিল শুভ্র সেজে। আর গুলি করে গিয়ে দেখে ওর বাবাকে তোমরা মেরেছো। ও ভয়েতে তোমাদের সামনে যায়নি, আমাকে নিয়ে প্ল্যান করে শুভ্রকে সরানো। আর জেদ পরে আমিও রাজি হয়ে যাই। তোমাদের দোষ নেই, সব আমরা করেছি। প্লিজ এবার আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না। শুভ্র, আমাকে ছাড় বলছি। শুভ্র, আমাকে কুমির এনে দিতে পারবে? হোয়াট? কেন পারবে কিনা? পারবো না কেন, কালই পেয়ে যাবে। ড্যানি, এরা যেন পালাতে না পারে। কাল ফোন করার পর ওদের বাড়ি নিয়ে আসবে। শুভ্র, নীরব, এখন বাড়ি চলো। ওরা ভদ্র ছেলেদের মতো চলে গেল। পরের দিন বিশাল বড় একটা কুমির নিয়ে এলো দক্ষরা। রোজের কথা মতো ওটা শুভ্রর সুইমিং পুলে ছাড়লো। নীরব আর শুভ্র কিছুই বুঝতে পারছে না। রোজ দক্ষদের বলল, 1 ঘন্টা পরে সে আবার নিয়ে যাবেন। ওরা ওকে ম্যাম বলে চলে গেল। এগুলো বিদেশ থেকে আনা, আবার বিদেশেই ফেরত পাঠানো হবে। রোজের কথা মতো সামির আর সাফিয়াকে নিয়ে এলো। কুমিরটার নাম ডার্ক রাখা। ডার্ককে দেখে সামির আর সাফিয়া দুজনেই ভয় পেয়ে গেল। রোজ ওদের সামনে দাঁড়িয়ে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মেরে বলল, ড্যানি, ওদের এই পুলে ফেলে দাও। আর হ্যাঁ, অবশ্যই হাত পা বেঁধে। হোয়াট? এইসব কি বলছো? রোজ অগ্নি দৃষ্টিতে তাকালো। রোজের চোখ দেখে যেন আগুন ছড়ছে।
দুই মাফিয়াই ঢোক গেল। ড্যানি রোজের কথা মতো ওদের হাত পা বেঁধে ফেলে দিল। ওরা পাগলের মতো চিৎকার করছে। মুহূর্তে সুইমিং পুলের পানি লাল রং ধারণ করলো। কতক্ষণ পর ওরাও চুপ হয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে কাঁপছে। শুভ্র আমতা আমতা করে বলল, ওদের আমি মারতে চেয়েছিলাম। রোজ কিছু না বলে হন হন করে ভেতরে চলে গেল। শুভ্র ড্যানিকে বলল ওদের সরিয়ে পানি চেঞ্জ করতে। বলে শুভ্র ভেতরে চলে গেল। রোজ বিছানায় বসে কাঁদছে। হাজার হোক সাফিয়া ওর কাজিন ছিল, কিন্তু সাফিয়া যেটা করেছে তার কোনো ক্ষমা হয় না। শুভ্র এসে রোজকে জড়িয়ে ধরল। রোজ শুভ্রকে ধরে ফুপিয়ে কাঁদছে। নীরব সব ঝামেলা মিটিয়ে এসে বলল, এই যে রোমিও জুলিয়েট। তুই? নীরব, আই নীরবের বাচ্চা। রোজ আর শুভ্র অবাক হলেও নীরব মিনমিন করছে। নিচে গিয়ে শুভ্র অবাক হয়ে বলল, রাহি তুই? ইয়েস, তোর ভাইয়ের হবু বউ। শুভ্র নীরবের দিকে তাকালো। নীরব বাইন মাছের মতো মোচড়ামুচি করছে। এবার শুভ্র বিরক্তি নিয়ে বলল, কিরে এমন করছিস কেন? ভাইয়া একটু শুনবি? শুভ্র, আগে আমার কথা শোন। দেখ, স্কুলে থাকতে তুই আমাকে পাত্তা দিসনি, কলেজে উঠে তো কোথায় গায়েব হয়ে গেলি। এখন আমি তোর ভাইকে ভালোবাসি, আর তোর ভাইও আমাকে ভালোবাসে, তাই তুই আমাদের বিয়ের ব্যবস্থা কর। আসলে রাহি হচ্ছে নীরবের ক্লাসমেট। যদিও কলেজ লাইফে আলাদা হয়ে গিয়েছিল, পরে ভার্সিটিতে আবারও ওদের দেখা হয়। আর তখন থেকে রাহি নীরবকে পছন্দ করত। নীরবেরও রাহিকে ভালো লাগতো, আর ভালো লাগা থেকে ভালোবাসা জন্ম নেয়। শুভ্র কপাল কুঁচকে বলল, নীরব তুই ওকে ভালোবাসিস? ইয়ে মানে ভাইয়া, হ্যাঁ। তাহলে এমন আমতামতা করছো কেন? আরে শুভ্র, এটা তোর বউ নাকি? হ্যাঁ, ওর নাম রোজ। আর নীরব ও হচ্ছে রাহি। আমার নীরবে পরিচিত, আর এখনও তো মিসেস নীরব হতে চলেছে। রোজ রাহির সাথে পরিচিত হয়ে নিল। তবে আপাতত রোজের মাথায় অন্য কিছু চলছে, যেটা শুভ্রর কাছ থেকে জানতে হবে। রাহির সাথে কথা বলে ওরা রুমে গেল। রাহি এসেছে নীরবকে নিয়ে ঘুরতে যেতে, তাই নীরব রাহিকে নিয়ে বেরিয়ে গেছে। রোজ রুমে এসে শুভ্রকে কিছু বলবে তার আগেই শুভ্র বলল, এখন ফ্রেশ হওয়া দরকার। বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। একেবারে শাওয়ার নিয়েই বেরিয়ে এলো শুভ্র। শুভ্রর পেটে বুকে আঘাতের দাগ এখনও আছে। শুভ্র আয়নার সামনে যেতেই রোজের চোখ পড়ল শুভ্রর পিঠে। শুভ্রর পিঠেও একটা গোল দাগ, যেমনটা শুভ্রর বুকে যেখানে গুলি লেগে দাগ হয়ে আছে। রোজ শুভ্রর পেছনে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, শুভ্র, তোমার পিঠে এই দাগ? আরে ছাড়ো, এটা কিছু না। আমাকে বলো প্লিজ। অতীত ঘেটে কি লাভ রোজ? রোজ আর কিছু বলল না, ভাবলো নীরবের থেকে যদি জানা যায়। এর মাঝে শুভ্র বলে উঠল, জানো তো সেই রাতে আমি তুমি ভেবে সাফিয়াকে বলেছিলাম যে আমি তো ভেবেছি ওই ঘটনার পর তুমি আমাকে ভুলেই যাবে। রোজ শুভ্রর বুক থেকে বিড়ালের মতো উকি দিয়ে বলল, কোন ঘটনা? আমি জানি তুমি রোদকে অনেক ভালোবাসো। হ্যাঁ, রোদের গুলি লেগে ওইভাবে নিখোঁজ হওয়ায় তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই ভেবেছি এসবের মাঝে তুমি আমাকে ভুলে যাবে। তুমি ওই 7 দিন কোথায় ছিলে? ভাইয়া নেই শুনেও তো তুমি এলে না। এতে তো আমি আরো বেশি ডাউট করেছি তোমাকে। শুভ্র কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। এরপর নিজের মনে মনে বলল, না, রেড রোজকে এটা বলা দরকার নেই। ও যদি জানে ওই 7 দিন আমি হসপিটালে ছিলাম, বিকজ চাচ্চু আমাকে ওনাকে মারার পর মৃত ভেবে চলে আসার সময় গুলি করেছিল, আর সেই গুলির দাগ আমার পিঠে। এটা শুনলে রোজ উত্তেজিত হয়ে যাবে, আর ওর এই সময় উত্তেজনা একদমই ভালো হবে না। এসব বাদ দাও প্লিজ। রাহি নাম্বার দিয়ে গেছে। শুভ্র রাহির বাবাকে ফোন করে সব বলল। রাহির বাবা নীরব আর শুভ্র দুজনকেই চেনে, তাই উনি আপত্তি করলেন না। তবে কথা হলো, আগে শুভ্ররা রাহিদের বাড়ি যাবে, তারপর ওনারাও আসবে বিয়ের তারিখ দিতে। দেখতে দেখতে 1 মাস কেটে গিয়েছে। এর মাঝে ওদের বিয়ের তারিখও দিয়ে দিয়েছে। আজ নীরব আর রাহির বিয়ে। শুভ্রর কথা মতো আবিরকে ফিরিয়ে এনেছে। রাজন রায়জাদা সহ আবিরের বউ এসেছে বিয়েতে। শুভ্রদের বাড়িতেই বিয়েটার আয়োজন করা হয়েছে। পুরো বাড়িটা অনেক রকম লাইটিং করছে। অবশেষে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। রাহিকে এই বাড়িতে নিয়ে এসেছে। নীরব বাসর ঘরে ঢুকতে গেলেই সবাই পথ আটকালো। নীরব ভ্রু কুচকে রোজকে বলল, এই তোমরা পথ আটকেছো কেন? টাকা বের করো। কোন টাকা? কিসের টাকা? বউয়ের কাছে যাওয়ার আগে দিতে হয়, পাগলা। আমার কাছে টাকা নেই। টাকা বের করো। তোমার লজ্জা করে না বড় ভাবি হয়ে টাকা চাও দেবরের কাছে? এখানে কি হচ্ছেটা কি?
ভাইয়া দেখো না, এরা টাকা চাইতে এসেছে। তো রিল্যাক্সে বাসা কর, একে আমি নিয়ে যাচ্ছি। জানিস তো এদের দলের লিডার আমার বউ। বলে রোজকে নিয়ে গেল আর নীরব হাঁ করে তাকিয়ে আছে। শুভ্রর বলা কথা ভাবছে, রিল্যাক্সে বাসর করো। নীরব একবার সবার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে দরজা আটকে দিল। এদিকে রোজকে নিয়ে শুভ্র রুমে এসেছে, কিন্তু শুভ্র পড়ছে মুসিবতে। রোজ বারবার বলছে ওখানেই যাবে আর ও নীরবের থেকেই টাকা নেবে। শুভ্র ভ্রু কুচকে রোজকে দেখছে। রোজ বাচ্চাদের মতো হাত পা ছুটছে। আপাতত একে দেখে কেউ ভাববে না যে এর পেটে বাচ্চা আছে। এসব ভেবে শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলল, এমন করছো কেন? শুভ্রর এই শান্ত আওয়াজ শুনে রোজ ভেজা বেড়ালের মতো চুপসে পড়ল। আমি ওখানে যাব। শুভ্র শান্তভাবে রোজের দিকে তাকিয়ে আছে। রোজ শুভ্রকে এভাবে দেখে মনে মনে বলল, রোজ এখন রামধামক খেতে না চাইলে চুপ করে যা। বলে রোজ চুপ হয়ে গেল। চুপ করেই বিছানায় শুয়ে পড়ল। শুভ্র লাইট বন্ধ করে রোজের পাশে শুয়ে পড়ল। রোজকে টেনে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। ওরাও ঘুম থেকে উঠে গেল। শুভ্র আগেই উঠে গিয়েছে। আজকে নীরবের রিসেপশন, তাই বাড়িতে কাজ আছে। রোজ ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। নীরবকে একা পেয়ে ওর কাছে গিয়ে বলল, নীরব, তোমার সাথে কথা আছে। বলুন ভাবি। শুভ্রর পিঠে দাগ কিসের? তুমি তো অবশ্যই দেখেছো। আমি এটা বুঝেছি ওটা গুলির দাগ, কিন্তু এই গুলি ওর কবে লাগলো? ভাইয়া তোমাকে বলেনি। রোজ মাথা নেড়ে না বলল। নীরব হালকা হেসে বলল, তাহলে ভাইয়া চাইনি তুমি উত্তেজিত হও। মানে? নীরব রোজকে সব বলল। এরাও বলল ওই 7 দিন শুভ্রর খুব খারাপ অবস্থা ছিল। এর মাঝে নীরবকে শুভ্র ডাকলো, তাই নীরব চলে গেল। রোজ পা টিপে রুমে চলে গেল। বিছানায় ধপ করে বসে পড়ল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এত কিছু সহ্য করেছে শুভ্র, হসপিটাল থেকে এসেই আবার অ্যাটাক হয়েছে ওর উপর, আর সেটাও করেছিল আমার কাজিন। না, আমি তোকে মেরে ভুল করিনি। আমার শুভ্রকে কতটা কষ্ট দিয়েছিস তোরা। এর মাঝেই শুভ্র রুমে এলো আর এসে রোজকে কাঁদতে দেখে অস্থির হয়ে গেল। রোজের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ল। রেড রোজ, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? তুমি কেন আমাকে বলনি শুভ্র তোমার পেটে গুলি লেগেছিল? আর ওই 7 দিন হসপিটালে ছিলে কেন বলনি? তুমি কি করে জানলে এসব? আমি জানি, আমি সব জানি। নীরব বলেছে তাই না? ওকে তো আমি। রোজ চোখ গরম করে তাকালো। সেটা দেখে শুভ্র মিনমিন করে বলল, আমি ওকে কি বলবো? আমি কি ওকে কিছু বলতে পারি? রোজ ভেঙচি কেটে বসে রইল। শুভ্র বুঝলো রোজ রেগে আছে। শুভ্র রোজের পাশে বসে বলল, দেখো রেড রোজ, এখন তো সব কিছু ঠিক হয়ে গেছে। তাহলে পুরনো কথা কেন ভাবছো? এদের শুধুই মন খারাপ হবে, তাই এসব ভুলে যাওয়াটা বেটার হবে। রোজ হ্যাঁ বলল। শুভ্র রোজের খাবার রুমে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছে। দুপুর হতেই সবাই রেডি হয়ে ব্যস্ত হয়ে গেল। শুভ্র রোজকে দূরে দূরে রেখেছে। রিসেপশন শেষে রাহি আর নীরব রাহিদের বাড়িতে গিয়েছে। রোজ আর শুভ্রকে যেতে বলেছিল, কিন্তু শুভ্র রোজকে নিয়ে যায়নি। এইভাবেই ওদের দিনগুলো কাটছে। সাফিয়ার খোঁজ করলে ওরা বলেছে সামিরের সাথে পালিয়ে লন্ডন চলে গিয়েছে, আর সাফিয়া যা করেছে সেটাও বলেছে। সব শুনে সাফিয়ার প্রতি সবার ঘৃণা চলে এসেছে, তাই ওর খোঁজ আর কেউ করেনি। 7 মাস পর শুভ্রর সারা শরীর কাঁপছে, চোখ দিয়ে সমানে পানি গড়িয়ে পড়ছে। নীরব শুভ্রকে সামলানোর চেষ্টা করছে। শুভ্র চোখ মুখ শক্ত করে বলল, নীরব আমাকে ছাড়, আমি ওটির ভেতর যাব। ভাইয়া রোজের কিছু হবে না, আর তোর বেবিরাও ঠিক থাকবে দেখিস। বেবিরা বলার কারণ হচ্ছে রোজের টুইন বেবি হবে। শুভ্রকে রোদ আর নীরব অনেক কষ্টে ধরে রেখেছে। সাথে রোজের প্রতি শুভ্রর ভালোবাসা দেখে অবাকও হয়েছে। কতক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ পেল। শুভ্র নিজে থেকেই শান্ত হয়ে গেল। দুজন নার্স দুটো বাচ্চা নিয়ে এলো তোয়ালে দিয়ে পেঁচিয়ে। দুটো বাচ্চা একদম ফুটফুটে। নার্স দুজন মুচকি হেসে এগিয়ে এসে বলল, আমার ওয়াইফ কেমন আছে? শুভ্র যেন প্রাণ খুঁজে পেল। কাপা কাপা হাতে নিজের বেবিদের ছুঁয়ে দিল। এরপর আগে মেয়েকে কোলে নিল। এত ছোট বাবু একসাথে কোলে নিলে যদি পড়ে যায়, এটা ভেবে শুভ্র একজন একজন করে কোলে নিল। খুশিতে শুভ্রর চোখে পানি চলে এসেছে। সবাই আজকে অনেক খুশি। রাহি তো লাফালাফি করছে। নীরব রাহিকে এক ধমক দিয়ে বলল, এই অবস্থা লাফালাফি করছো কেন?
রাহি 3 মাসের প্রেগনেন্ট। নীরবের ধমক খেয়ে রাহি ভেঙচি কেটে চুপ হয়ে গেল। কতক্ষণ পর রোজকে কেবিনে শিফট করে দিল ডক্টর, আর সাথে এটাও বলেছে বেবিরা একদম ঠিক আছে, আর রোজও চাইলে পরশুদিন বাড়ি নিয়ে যেতে পারে। শুভ্র রোজের মাথার কাছে গিয়ে বসলো। রোজ চোখ খুলেই বলল, আমার বেবিরা কোথায়? রাহি আর তামান্না বেবিদের নিয়ে এলো। রোজ একসাথে দুজনকে দেখে মুখে হাত দিয়ে কেঁদে পড়ল। আমাদের বেবি শুভ্র? রোজ দুজনকে কোলে নিয়ে বুকে মিশিয়ে নিল। রোজ চুপ করে মাতৃত্বটা অনুভব করছে। গতকাল পর্যন্ত যারা পেটে ছিল পেটে রেখেই এতদিন মাতৃত্বটা অনুভব করেছে, আর আজকে বেবিরা কোলে। সবাই তাকিয়ে দেখছে, কিউট ফ্যামিলি একদম। একদিন পর ওদের বাড়ি নিয়ে এলো। সবাই বেবি দুটোকে নিয়ে মেতে থাকে। শুভ্রর জীবনে এখন সুখের অভাব নেই। 5 বছর পর 5 স্টার হোটেলে শুভ্রর ছেলে মেয়ের জন্মদিন পালন করা হচ্ছে। চারদিকে লোকজনের আনাগোনা। পুরো হোটেল শুভ্র যেভাবে বলেছে সেভাবে সাজিয়েছে। শুভ্র আর রোজ অভ্র আর শুভ্রতাকে নিয়ে এলো। ও হ্যাঁ, ওদের ছেলে মেয়ে অভ্র আর শুভ্রতা। রোজ আর শুভ্রর সাথে মিলিয়েই নাম রেখেছে। অভ্রর পুরো নাম রিজন চৌধুরী অভ্র, আর শুভ্রতার পুরো নাম রজনী চৌধুরী শুভ্রতা। 2 ভাই বোনকে কালার ম্যাচ করে ড্রেস পরিয়েছে। দুজনেই ব্ল্যাক ড্রেস পরা আজকে। অভ্র দেখতে শুভ্রর মতো হয়েছে, আর শুভ্রতা দেখতে রোজের মতো। সবাই এক এক করে চলে গেল। মেঘ এসেই শুভ্রতাকে ঘুরে ঘুরে দেখছে। সেটা দেখে শুভ্রতা বলল, মেঘ ভাইয়া, এভাবে কি দেখছো? তোকে দেখছি রে পাগলি। আমি পাগলি নই। তুই এত স্টুপিড কেন? আর কাঁদি, এটা হচ্ছে ভালোবাসার নাম। তামান্না এটা শুনে ফেলল। শুনে চোখ বড় করে তাকিয়ে বলল, এই মেঘ, কি বললি তুই? মেঘ মানে মানে করে কেটে পড়ল। তামান্না হা করে তাকিয়ে আছে। বেচারি এটা ভাবছে তার 7 বছরের ছেলে এগুলো কি বলে গেল। এদিকে অভ্র মেঘলাকে খুঁজছে। এবার আর না পেরে নীরবকে গিয়ে বলল, চাচ্চু, তোমার মেয়ে কোথায়? এই তো আমি ভাইয়া। অভ্র রেগে কিছু বলবে তার আগে ওদের কেক কাটতে নিয়ে গেল। কেক কাটা শেষে সব বাচ্চারা খেলছে, আর বড়রা গেস্টদের সাথে কথা বলছে। মেঘ শুভ্রতাকে না পেয়ে খুঁজতে লাগলো। খুঁজে পেয়ে মেঘের মাথা গরম হয়ে গেল। মেঘ গিয়ে শুভ্রতার সাথে ছেলেটাকে চর মেরে বলল, তোর সাহস তো কম না? তুই ওকে টাচ করলি কেন? আর কি বললি তুই? ও তোর শুভ্রতা, আকাশের শুভ্রতা। শোন, ও শুধু আমার শুভ্রতা, মেঘের শুভ্রতা, বুঝলি? সবাই হাঁ করে তাকিয়ে আছে। রোদ আর তামান্না গালে হাত দিয়ে হাঁ করে আছে। রোজ মিটিমিটি হাসছে। শুভ্র ভ্রু কুচকে তাকিয়ে আছে। নীরব দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। রাহি বড় বড় চোখে মেঘকে দেখছে। অভ্র মেঘলার হাত শক্ত করে ধরে রেখেছে। শুভ্রর ভ্রু কুচকানো দেখে শুভ্রতা বলল, পাপা, আমি ওকে বকিনি, মেঘ ভাইয়া মেরেছে। আমি জানি তোমা। মাম্মা, সত্যি বলছি। আমরা জানি বেবি। ও কেন বললো পাপা যে শুভ্রতা নাকি আকাশের শুভ্রতা? মেঘ ভাইয়াও এটা বলেছে। এই ছেলেটা মেঘলাকেও এটা বলেছিল যে মেঘলা নাকি আকাশের। মেঘলা, একে আমি বলে গিয়ে ঠাটিয়ে চড় মারল। বেচারা আকাশ এবার খেয়েদেই দিল। আকাশের বাবা মা এসে ঝগড়া লাগিয়ে দিয়েছে। সবাই ওনাদের বুঝিয়ে পাঠিয়ে দিল। অভ্র আর মেয়েকেও রাগ করলো, কিন্তু তাতে ওদের কিচ্ছু হয়েছে বলে মনে হয় না। দুজনেই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমরা একদম ঠিক করেছি মাম্মা পাপা। সবাই বুঝলো এদের কিচ্ছু বলে আর লাভ নেই। পার্টি শেষে সবাই বাড়ি চলে গেল। সবাই এখন খুব ভালো আছি, আমরা খুব সুখে আছি আমরা আমাদের নিজেদের বেবিকে নিয়ে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবেই ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি। তো হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্প? দেখা হবে নতুন কোনো একটা গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি শামীম প্রত্যেক রবিবার ভালোবাসার গল্পে ঝুড়ি নিয়ে চলে আসি ভয়েস অফ শামীম চ্যানেলে। আপনারা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন সেখানে। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। লাভ ইউ অল।